মশার দাপটে অতিষ্ঠ নগরবাসী, কাজে আসছে না কোনো উদ্যোগী, ধ্বংস করতে হবে কিউলেক্স মশার প্রজনন ক্ষেত্র, খালবিল নর্দমা। কালই দেশে আসছে ভারতের উপহার 20 লাখ ডোজ ভ্যাকসিন। দরিদ্র দেশগুলো টিকার নাগালের বাইরে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ। করোনায় আকাশপথে যাত্রী কমলেও কার্গো ফ্লাইটের কদর। বিভিন্ন বন্দরে জাহাজ জটের কারণে ঝুঁকছেন ব্যবসায়ীরা। পণ্যবাহী ফ্লাইট পরিবহনে বাড়ছে আগ্রহ। ভোরের সময় সঙ্গে আছি আমি নাবিলা সোহার। রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিত্যক্ত খাল ও নর্দমা পরিণত হয়েছে কিউলেক্স মশার উর্বর প্রজনন ক্ষেত্রে। অথচ গুরুত্বপূর্ণ এই বিষয়টি অনেকটা পাশ কাটিয়ে চলে মশক নিধন কার্যক্রম। ফলাফল, দিনে রাতে মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই সমাধান পেতে সবার আগে ধ্বংস করতে হবে প্রজনন ক্ষেত্র। পাশাপাশি মশা মারতে পরীক্ষিত ও কার্যকর ঔষধ প্রয়োগের পরামর্শ তাদের। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন রহমান। চলছে মশক সমাবেশ নাকি মশাদের বাগান বাড়ি এটি? রাজধানীর আগারগাঁও এলাকার এই দৃশ্যই বলে দিচ্ছে কতটা বেড়েছে মশার দাপট। মানুষের নগরে রাজত্বই গড়ে তুলেছে ক্ষতিকর এই কীট। কোথাও উৎপাতের মাত্রা ছাড়িয়েছে সহ্যের সীমা। সকল প্রতিরোধ ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে রক্তের নেশায় বুঁদ এই মশক দল। শীতকালে মশাটা একটু কম ধরে, বড় খেতা কুতা গায়ে দিয়ে রাখি। আর গরমের দিনে তো মনে করেন যে খেতা গায়ে দেওয়া যায় না, আর মশার লাগি ঘুমানো যায় না। 2 দিন পরে পরে দেখি ওষুধ দেয়, কিন্তু ওষুধ মশা তো কমছে না। একই এলাকার বাসিন্দা গৃহিণী ইয়ানুর জানালেন, দিনরাত 24 ঘন্টায় টাঙিয়ে রাখতে হয় মশারি। কাজে আসে না নামি দামি কয়েলের বিষাক্ত ধোঁয়াও। দেখতেছেন 24 ঘন্টা মশারি টানানোই থাকে, ওটার ভিতরে ঢুকে ভাত খাই। অতিষ্ঠ নগরবাসীর কাছে মশার উৎস অজানা নয়। দিনে দিনে নিজেরাই তৈরি করেছেন এমন প্রজনন ক্ষেত্র। উদাসীন নগর কর্তৃপক্ষ। মশা হয়ে তো আমাদের অসুস্থ বানালে কামড়াইয়া। সরকারও পরিষ্কার করতেছে না, কিন্তু মাঝখানে আমরা শুধু মশার কামড় খাইতেছি। চলতি বছরের শুরুতে ওয়াসার হাতে থাকা ঢাকার খাল ও ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব সিটি কর্পোরেশন পেলেও আসেনি দৃশ্যমান পরিবর্তন। নগর প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। কঠিন এবং তর পর্যায়ের ব্যবস্থাপনা না করে খালকে উদ্ধার করে তাকে সলল এবং যথাযথ জলপ্রবাহ দ্বারা নিশ্চিত করা সম্ভব না। আর তা না হলে মশকের আধার খাল হবেই। ওয়াসার থেকে আমরা যে ডোবা খালগুলোকে আমরা পেয়েছি, এগুলোকে এখন প্রত্যেকটা সংস্কার কাজ চলছে। আগামী 1 মাসের ভেতরে আপনারা একটা ভিজিবল একটা চেঞ্জ দেখতে পাবেন। দীর্ঘদিনের অবহেলায় রাজধানী জুড়ে থাকা 26টি খালের অর্ধেকেরও বেশি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। মশা মারতে কম হয়নি কামান দাগা, কিন্তু চোখের সামনে এমন উর্বর প্রজনন ক্ষেত্র বহাল রেখে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে তা কি আদৌ বাস্তবসম্মত? বরং ফলপ্রসূ সমাধান পেতে নাগরিক সচেতনতার পাশাপাশি জরুরি নগর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। কালই দেশে আসছে ভারতের উপহার 20 লাখ ডোজ করোনা ভ্যাকসিন। সেরামের ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন খবর শোনা গেলেও স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন। জানান, ফাইজার বায়োনটেকের টিকার জন্য আবেদন করেছে সরকার। করোনাকালে অব্যবস্থাপনার সাফাই গেয়ে দাবি করেন শক্ত হাতে মহামারী মোকাবেলার। এদিকে আইসিটি প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বুঝিয়ে দেওয়া হবে করোনা টিকার জন্য অনলাইন নিবন্ধনের অ্যাপস। শিগগিরই করোনার ভ্যাকসিন হাতে পাবে বাংলাদেশ। এই মুহূর্তে গোটা স্বাস্থ্য খাতের ব্যস্ততা ভ্যাকসিন ব্যবস্থাপনায়। এমন বাস্তবতায় সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের মুখোমুখি স্বাস্থ্যমন্ত্রী। নিজের বক্তব্যের শুরুতেই করোনা মোকাবেলায় নিজেদের সাফল্যের কথা তুলে ধরেন মন্ত্রী। জানান, দুর্যোগ মোকাবেলার পাশাপাশি ঘুরে দাঁড়িয়েছে স্বাস্থ্য খাত, নেই শয্যা কিংবা আইসিইউ সংকট। করোনার শুরু থেকেই আমরা কখনোই ঘরে বসে থাকতে পারিনি, নিরাপদ স্থানে থাকতে পারিনি, আমাদেরকে কাজ করতে হয়েছে। মন্ত্রী বলেন, সপ্তাহখানিকের মধ্যেই দেশে আসছে ভারতের সেরাম থেকে আনা অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রথম 50 লাখের চালান। এর আগেই আসতে পারে ভারত সরকারের উপহার হিসাবে দেয়া ভ্যাকসিন। 25-26 তারিখে ফার্স্ট লট অফ ভ্যাকসিন আমরা প্রথম লট আমরা পেয়ে যাব, এটা আমরা আশা রাখি অ্যাজ পার দি কন্ট্রাক্ট। এবং আমাদেরকে ভারত সরকারও
কিছু ভ্যাকসিন আমাদেরকে উপহার স্বরূপ দিবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবিলায় থাকছে বিশেষ নজরদারি। অন্য দেশের লক্ষ্য করছে কি হচ্ছে, কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। তো কাজেই তাকে যদি সেবা দিতে হয় তাহলে হাসপাতালের কাছে থাকলে, হাসপাতালে থাকলে বেটার হবে। সরকার যখন টিকা বিনামূল্যে দিচ্ছে তাহলে তাদের সেবাটাও তো সরকার দিবে। 4 লাখ মানুষের জন্য ফাইজারের টিকার 8 লাখ ডোজ আসবে। এদিকে অন্য এক অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জানান, টিকার রেজিস্ট্রেশন সহ সার্বিক তথ্য সংরক্ষণে সুরক্ষা অ্যাপ আগামী সপ্তাহেই বুঝিয়ে দেওয়া হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে। সুরক্ষা.gov.bd নামে আমরা একটা ডিজিটাল রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম তৈরি করেছি। আমরা আশা করছি 25 তারিখের মধ্যে আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের এই ডিজিটাল ভ্যাকসিন রেজিস্ট্রেশন সফটওয়্যারটা আমরা তুলে দিতে পারবো। কারো কথায় বিভ্রান্ত না হয়ে, কোনো ধরনের মিথ্যা অপপ্রচারে, ষড়যন্ত্রকারীদের কথায় আমরা যেন কেউ মনোবল দুর্বল না করি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কারো কথায় প্রথম ডোজের পর জার্মানিতে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। টিকাদানের মধ্যেও দেশটিতে নতুন ধরনের করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্কিত স্থানীয় প্রবাসীরা। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। এদিকে করোনার ভয়াবহতা রুখতে ফেব্রুয়ারির 14 তারিখ পর্যন্ত বাড়ানো লকডাউনে একমত দেশটির ক্ষমতাসীন সরকার সহ রাজনৈতিক দলগুলো। সেই সাথে বরাবরের মতোই বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোও। এমন সিদ্ধান্তে চাপ বাড়বে বাবা মায়ের উপর, বলছেন প্রবাসীরাও। আমাদের দেশে এত বিধিনিয়ম, তবুও কেমন করে নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়ছে মাথায় ঢুকছে না। এদিকে করোনার মধ্যে কাজও করতে হচ্ছে। ভাগ্য ভালো যে অফিসের কাজ ঘরে বসে করতে পারছি, কিন্তু যাদের বাইরে কাজ করতে হয় তাদের অবস্থা বুঝুন। আবার এই করোনার মধ্যে আমার বেবি পৃথিবীতে এলো, সেজন্য কোথায় যাওয়া বন্ধই করে দিয়েছি। তবে করোনার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হওয়াটা শুভ লক্ষণ। এদিকে যুক্তরাজ্যের নতুন গতি পাওয়া করোনা ভাইরাস B.1.1.7 প্রতিবেশী দেশ ডেনমার্কের পর আরেক প্রতিবেশী দেশ চেক রিপাবলিকে ছড়িয়ে যাওয়ায় জার্মানির 9টি দেশের সীমান্তে যাতায়াতকারীদের জন্য AFP মাস্ক পরা সহ করোনার নেগেটিভ টেস্ট বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে আঙ্গেলা ম্যার্কেল প্রশাসন। অন্ধকার যাবে কেটে হবে ভোর, ঠিক তেমনই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল চিকিৎসা বিজ্ঞানীদের আপ্রাণ প্রচেষ্টায় প্রাণঘাতী করোনা হবে একদিন দূর, এমন প্রত্যাশা সকলের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এদিকে উন্নত দেশগুলোতে পুরো দমে টিকাদান কর্মসূচি চললেও দরিদ্র দেশগুলো টিকার নাগালের বাইরে থাকায় গভীর উদ্বেগ ও হতাশা ব্যক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধনী দেশগুলোর পাশাপাশি স্বল্পোন্নত দেশের মানুষের মাঝেও করোনা টিকা নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি। ব্রিটেনে দ্রুত গতিতে এগিয়ে চলছে টিকাদান কর্মসূচি। টিকাদানের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে এখনও সংকট কেটে যায়নি বলে সতর্ক করেছেন তিনি। চিকিৎসাকর্মী, শিক্ষক ও সামনের সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিনেশনের পর এবার গণটিকাদান কর্মসূচি শুরু করেছে রাশিয়া। মস্কো সহ দেশজুড়ে শপিং মল সহ বিভিন্ন স্থানে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। যে কেউ যে কোনো অঞ্চল থেকে বিনামূল্যে দেশটির উদ্ভাবিত স্পুটনিক 5 ভ্যাকসিন নিতে পারবেন। জার্মানিতে চলছে করোনার টিকাদান। সোমবার পশ্চিমাঞ্চলীয় নর্থ রাইন ওয়েস্টফেলিয়ায় চিকিৎসাকর্মীদের টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন অঙ্গরাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী সহ স্থানীয় কর্তৃপক্ষ। বেলজিয়ামে শুরু হয়েছে মডার্নার ভ্যাকসিনেশন কার্যক্রম। সোমবার দেশটির একটি হাসপাতালের চিকিৎসাকর্মীরা এই টিকা নেন। তবে ভ্যাকসিন সংকটের কথা জানিয়েছে ফ্রান্স। এ নিয়ে বিভিন্ন অঞ্চলের মেয়ররা সরকারের উদাসীনতাকেই দায়ী করছেন। ইউরোপের পাশাপাশি উন্নত দেশগুলোতে পুরোদমে টিকাদান কর্মসূচি চললেও টিকা থেকে বঞ্চিত স্বল্পোন্নত ও দরিদ্র দেশগুলো। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উন্নত দেশে সুস্থ স্বাভাবিক যুবকদের ভ্যাকসিন দেয়া হচ্ছে, অথচ দরিদ্র দেশের অসুস্থ বৃদ্ধরা টিকা পাচ্ছে না। এটা ঠিক না। কিছু দেশে ভ্যাকসিন আসার আলো হলেও অসমতার দেয়ালের কারণে গরিব দেশগুলো চরমভাবে বঞ্চনার শিকার হচ্ছে। বৈষম্য দূরীকরণে সবার কাছে টিকা পৌঁছে দিতে এখনই উদ্যোগ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওমর ইনান, সময় সংবাদ। নরওয়েতে ফাইজারের টিকা নিয়ে এখন পর্যন্ত অন্তত 33 জনের মৃত্যু হয়েছে, যাদের সবার বয়সই 75-এর উপরে।
টিকা নিয়ে মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরাও। তবে নরওয়ে কর্তৃপক্ষের দাবি, ভঙ্গুর ও ঝুঁকিতে থাকা অসুস্থ রোগীর ক্ষেত্রে টিকাদানের মৃত্যু অস্বাভাবিক নয়। আবার কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন, টিকা নেয়ার পর কেবল অ্যান্টিবডি দিয়ে শতভাগ সুরক্ষা দেওয়া সম্ভব নয়। নরওয়েতে করোনার টিকা নেয়ার পর বৃদ্ধাশ্রমের ৩৩ জনের মৃত্যুর ঘটনায় টিকা নেওয়া নিয়ে উদ্বিগ্ন দেশটির মানুষ। এই অবস্থায় টিকা নেবেন কিনা তা নিয়ে দ্বিধাগ্রস্ত স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। নরওয়ে সরকার এই মৃত্যুর সংখ্যাতে বিচলিত না হয়ে স্বাস্থ্যকর্মীদেরকে পরামর্শ দিয়েছেন, যারা করোনার টিকা নেবেন তাদের বয়স এবং স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনা করে করোনার টিকা প্রদান করার জন্য। তবে এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে নরওয়ে কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য দফতর জানায়, টিকায় মৃত্যু হওয়া প্রত্যেকে আগে থেকেই চরম স্বাস্থ্য ঝুঁকিতে ছিলেন। এছাড়া স্বাভাবিকভাবেই নরওয়ের বৃদ্ধাশ্রমে প্রতিদিন ৪৫ জনের মৃত্যু হয়। তাই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও জানায় নরওয়ে কর্তৃপক্ষ। টিকা নিয়ে মৃত্যুর পাশাপাশি বিভিন্ন দেশে টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, টিকা নেয়ার পর কেবল অ্যান্টিবডি ভাইরাস থেকে শতভাগ সুরক্ষা দিতে পারে না। কোভিড-19-এর অ্যান্টিবডির পাশাপাশি ইমিউনোলজিক্যাল মেমোরি ও সেলুলার ইমিউনিটি কাজ করার বিষয় রয়েছে। টিকা নেয়ার পর পুরো সুরক্ষার বিষয়টি সমন্বিত হয়ে থাকে। শুধু যে অ্যান্টিবডি ভাইরাসের বিরুদ্ধে কাজ করে তা নয়, আমি জোর দিয়ে বলতে চাই ভ্যাকসিন শতভাগ নিরাপদ। তবে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে ভঙ্গুর স্বাস্থ্যের ক্ষেত্রে শতভাগ সুরক্ষা দিতে সক্ষম নয় এটি। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি ১ লাখ টিকা গ্রহণকারীর মধ্যে মাত্র ৬ জনের মধ্যে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত করোনার ভ্যাকসিন নিরাপদ বলে দাবি করেছে ফাইজার, বায়োএনটেক সহ করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। ওমর ইনান, সময় সংবাদ। দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বিশ্বব্যাপী প্রশংসিত উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, এর ফলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে। গতকাল বিকেলে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে সূচনা বক্তব্যে একথা বলেন রাষ্ট্রপ্রধান। তিনি বলেন, সরকারের প্রণোদনার ফলে অর্থনীতি করোনার মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে। ভারতের সিরামের সাথে ৩ কোটি ডোজ ভ্যাকসিন সরাসরি ক্রয়ের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। ৬০ মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় প্রতিষ্ঠানের অনুকূলে প্রদান করা হয়। আমি আশা করছি সরকার খুব শীঘ্রই দেশের জনগণকে কোভিড-১৯-এর টিকা প্রদান করতে পারবে। সরকার সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সব ক্ষেত্রেই অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। সম্প্রতি সরকারের সবচেয়ে বড় অর্জন হল সাফল্যের সাথে কোভিড-১৯ নিয়ন্ত্রণ। নেটফ্লিক্স, হইচই, অ্যামাজনের মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম থেকে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। তাই দ্রুত এই বিষয়ে নীতিমালা চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বিটিআরসি আদালতকে জানিয়েছেন, বিদ্যমান আইনে ওটিটি মনিটরিং এবং এর থেকে রাজস্ব আদায়ের কোনো ব্যবস্থা নেই অসামাজিক ভিডিও কন্টেন্টের বিষয়ে পদক্ষেপ নেওয়ার কোনো ব্যবস্থাও। বিষয়টি স্বীকার করে বিটিআরসির আইনজীবী জানান, আইনি সীমাবদ্ধতায় এই খাত থেকে রাজস্ব আদায় করতে পারেন না তারা। আর পুলিশের সাইবার ইউনিট আদালতকে জানিয়েছেন, একই কারণে ওটিটিতে অসামাজিক কিছু থাকলেও কোনো পদক্ষেপ নিতে পারেন না তারা। অনেকে প্রপার ব্যাংকিং চ্যানেলে না দিয়ে তারা হয়তো বা অন্য পথে তারা দিচ্ছে, সেটাতে হয়তো বাংলাদেশ গভর্নমেন্ট অনেক রেভিনিউ আর্ন থেকে বঞ্চিত হচ্ছে। সো এরই জন্য আমাদের দরকার একটা নীতিমালা করা। পরে আদালত ৩ মাসের মধ্যে দেশি বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে একটি নীতিমালা করার আদেশ দেন। বিটিআরসি চেয়ারম্যান এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর যারা এই কমিটির মধ্যে আছেন তাদেরকে আগামী ৩ মাসের মধ্যে নীতিমালাটা কোর্টের কাছে সাবমিট করতে বলা হয়েছে। বিশ্বের অনেক দেশেই ওটিটির মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করা হয়ে থাকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীতে আকাশপথে যাত্রী কমলেও কদর বেড়েছে কার্গো ফ্লাইটের। সিঙ্গাপুর ও কলম্বো বন্দরে জাহাজ ও কন্টেইনার জটের কারণে আটকা পড়েছে আমদানি রফতানি চালান। তাই কার্গো ফ্লাইটে তৈরি পোশাক রপ্তানি, চিকিৎসা সামগ্রী ও শিল্পের জরুরি কাঁচামাল পরিবহন করছেন। এতে মুনাফা দেখে দেশি বিদেশি নতুন 10টি প্রতিষ্ঠান ও এয়ারলাইন্স কার্গো ফ্লাইট ও হেলিকপ্টার চালাতে সিভিল এভিয়েশনে আবেদন করেছে। হাজারা শিউলির রিপোর্ট। করোনা দুর্যোগে এখনও সব দেশের আকাশপথ উন্মুক্ত হয়নি। ফলে বহরে থাকা উড়োজাহাজ অলস বসে থাকলেও রক্ষণাবেক্ষণ, ঋণের কিস্তি ও লিজের খরচ বাবদ বিপুল অর্থ ব্যয় হচ্ছে এয়ারলাইন্সগুলোর। যাত্রী চলাচল সীমিত হলেও জীবন রক্ষাকারী ওষুধ, চিকিৎসা যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল আমদানি ও রপ্তানি থেমে নেই।
করোনাকালে যাত্রীবাহী ফ্লাইট কম চলায় কার্গো ফ্লাইটে পণ্য পরিবহনের চাহিদা বেড়েছে। সুযোগ বুঝে কার্গো অপারেটররা বাড়িয়ে দিয়েছে ভাড়া। চাহিদা বাড়ায় 6টি দেশি প্রতিষ্ঠান ও 4টি বিদেশি এয়ারলাইন্স কার্গো ফ্লাইট ও হেলিকপ্টার চালানোর অনুমতি চেয়ে সিভিল এভিয়েশনে আবেদন করেছে। কার্গো এবং হেলিকপ্টার তারা নতুন জয়েন করতে চাচ্ছে। সো কার্গো সেক্টরে যেটা ডাবল ডিজিট গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। গার্মেন্টসে প্রচুর র মেটেরিয়ালস এন্ড অল, শিল্প কলকারখানা যত আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে তত এই জিনিসটা বাড়ছে। মার্কেট আছে বলে আসলে তারা এখন এখানে এই ব্যবসাটা আসতে চাচ্ছে। বহরে থাকা উড়োজাহাজ কাজে লাগাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হংকং ও গুয়াংজুতে সপ্তাহে নিয়মিত 6টি কার্গো ফ্লাইট চালাচ্ছে। এতে ভালো লাভ হচ্ছে বলে জানালেন বিমানের এমডি। কার্গো লাভজনক তো ডেফিনেটলি। আমি যখন প্যাসেঞ্জার ক্যারি করি, প্যাসেঞ্জারকে অনবোর্ড করার পরে আমার আরও অনেক খরচ লাগে, প্যাসেঞ্জারকে সার্ভিস দিতে হয়। কিন্তু কার্গো আপনি যখন অনবোর্ড করলেন আর একবারে নামাইলেন, এখানে ইনবিটুইন আর কোনো সার্ভিস কার্গোর দরকার হয়। যাত্রীবাহী ফ্লাইট কম হওয়ায় এই সুযোগে বাড়তি ভাড়া আদায় করছে কার্গো এয়ারলাইন্সগুলো। তবে বেশি এয়ারলাইন্স আসলে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। লস অ্যাঞ্জেলসে যেখানে আমরা মাল পাঠাতাম ধরেন $3.15 পার কেজি, এই করোনাকালীন সময় $10 পর্যন্ত ফ্রিটার কস্ট এসছে। তো আজকে যদি আমাদের এখানে অনেকগুলো এয়ারলাইন্স অপারেট করতো তাহলে কিন্তু এই ধরনের মনোফলি বিজনেস থাকতো না। যদি আরও অনেক বেশি এয়ারলাইন্স বাংলাদেশে আসে, এক্সপোর্টাররা তারা অনেক ভালো রেটে মাল পাঠাতে পারবে। 2020 সালে 25,000 ফ্লাইট মোট 2,41,000 মেট্রিক টন পণ্য পরিবহন করেছে। বর্তমানে বাংলাদেশ থেকে 29টি যাত্রীবাহী ও 11টি কার্গো সহ মোট 39টি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। অবশেষে পুরানো গাড়ি আমদানি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসলো সরকার। তাই নতুন নীতিমালায় আনা হয়েছে সংশোধনী। তবে দেশেই গাড়ি তৈরির লক্ষ্য থেকে পিছু হটেনি শিল্প মন্ত্রণালয়। এজন্য আসছে বাজেটেই বাড়তে পারে গাড়ি আমদানিতে শুল্ক করের হার। ব্যবসায়ীদের আশঙ্কা এই উদ্যোগে ধস নামবে গাড়ি বিক্রিতে। জুবাইর ফয়সালের রিপোর্ট। গত এক দশকে দেশের অভ্যন্তরীণ দূরত্ব কমিয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এতে বেড়েছে ব্যক্তিগত গাড়ির ব্যবহার, যার প্রায় 90%ই আমদানি করা রিকন্ডিশন জাপানি গাড়ি। এই অবস্থায় শিল্প মন্ত্রণালয়ের অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা 2020-এর খসড়া প্রস্তাবনায় গাড়ি আমদানি বন্ধের কথা বলা হলেও সেখান থেকে সরে এসেছে সরকার। ব্যবসায়ীদের দাবি আমলে নিলেও গাড়ি তৈরির বিষয়টিকে বহাল রেখেই নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে শিল্প মন্ত্রণালয়। গাড়ি উৎপাদন শুধু সরকারি খাতে না, বেসরকারি খাতে ওইটা যদি কেউ আগ্রহী হয় তাকেও দেওয়া। আমরা অতি ভবিষ্যতে এখানে আসুন লেবার চিপ, আমাদের এখানে লাইট ইঞ্জিনিয়ারিংয়ের একটা ভবিষ্যৎ রয়েছে। আমরা তো বাইরে গাড়ি এক্সপোর্ট করব। সরকার সিদ্ধান্ত বদলালেও শুল্ক কর না কমালে ঠেকানো যাবে না রিকন্ডিশন গাড়ির বাজারে ধস, এমন আশঙ্কা আমদানিকারকদের। সিকিডি বা স্কিডি যদি আনে করে দেখা যাবে 10 জনে আনবে বা 20 জনে আনবে, তা সেই 10 জন 20 জন মানুষ কিন্তু মনোপলি ব্যবসা করবে। গভর্নমেন্ট রাজস্ব হারাবে। তাকে সুবিধা দিল 10% শুল্ক কর, আমার জন্য 130%, তাহলে তো আমরা মারা যাব। এইটা আমরা কোনোদিনই সমর্থন করতে পারি না এবং এটা বাজারের জন্য সহায়ক নয়। অর্থনীতিবিদরা চান করোনাকালে সর্বাধিক গুরুত্ব দেয়া হোক রাজস্ব আয় ও বিনিয়োগ সুরক্ষায়। এটাকে একটা ভালো উদ্যোগী মনে করি। তারপরে এটা যারা পুরাতন গাড়ির ব্যবসা করতেছে তাদেরও একটা বিনিয়োগের বিষয় আছে, বিনিয়োগের সুরক্ষার বিষয় আছে, তো সেটি নিশ্চয়ই সরকার মাথায় রাখবেন। গেল অর্থ বছরে 16,000 গাড়ি নিবন্ধিত হলেও করোনার কারণে এবছর তা নামতে পারে 10,000-এ। বারভিডার 9 শতাধিক প্রতিষ্ঠানে রিকন্ডিশন গাড়ি বিক্রি থেকে প্রতি অর্থ বছরে গড়ে প্রায় 4.5 কোটি টাকা রাজস্ব পায় সরকার। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষ উপলক্ষে দিনাজপুরে গৃহহীন পরিবারের মাঝে বিতরণ করা হবে সরকারি ঘর। 20 জানুয়ারি প্রধানমন্ত্রীর সারা দেশে এই প্রকল্পটি উদ্বোধন করার কথা রয়েছে। তাই বেশ জোরে সোরে চলছে ঘর তৈরির কাজ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় নির্মিত গ্রামগুলোর নাম দেওয়া হয়েছে জয় বাংলা ভিলেজ। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। মুজিব বর্ষ উপলক্ষে দিনাজপুর জেলায় গৃহহীন 4,764টি পরিবারকে সরকারি ঘর উপহার দেয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় সরকারি খাস জমিতে ভূমি ও গৃহহীনদের মধ্যে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তরা অগ্রাধিকার পেয়েছে।
পাকা ঘর নির্মাণ কাজ চলছে পুরো গতিতে। আগামী 20 জানুয়ারি প্রধানমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করবেন। ইতোমধ্যে সকল কাজ সম্পন্ন করা হলেও অল্প কিছু কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারের পক্ষ থেকে মাথা গোঁজার ঠাঁই পেয়ে দারুণ খুশি তারা। বিধবা মানুষ মনে জায়গা জমি নাহি, যে সরকার বাড়ি ঘর দিলে এই নাই থাকবে আমি খুশি। টিন সিমেন্ট ইটাল 1 নম্বর দিছে, বালু ভালো দিছে। সরকার আমাদেরকে বাড়ি দিচ্ছে ভাই, আমরা বাড়ি পাই অনেক খুশি হয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন দরিদ্র ভূমি ও গৃহহীন পরিবারের মাঝেই এই সব ঘর প্রদান করা হবে। জেলা প্রশাসক জানালেন উক্ত প্রকল্পের আওতায় নির্মিত গ্রামগুলোর নাম দেয়া হয়েছে জয় বাংলা ভিলেজ। 5 বা ততোধিক যে ঘরগুলো যে সমস্ত জায়গায় স্থাপন করা হয়েছে, আমরা এই ভিলেজগুলোর নাম আমরা জয় বাংলা ভিলেজ হিসেবে আখ্যায়িত করেছি এবং আমরা আশা প্রকাশ করতেছি যে ইনশাল্লাহ 20 তারিখে আমরা এই 4764টি ঘরের মধ্যে 3000-এর উপরে ঘর আমরা এই ইয়ের মধ্যে আমরা প্রদান করতে আমরা বুঝিয়ে দিতে সক্ষম হব। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,71,000 টাকা। সময় সংবাদ, দিনাজপুর। এদিকে বাগেরহাটেও মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের 415টি ঘর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় 9 উপজেলায় সরকারি খাস জমিতে ভূমি ও গৃহহীনদের মধ্যে এই ঘর দেওয়ার কথা রয়েছে। বেশ জোরে সোরে চলছে ঘর তৈরির কাজ। এরই মধ্যে 315টি ঘর নির্মাণ করা হয়েছে। 118টি ঘর নির্মাণাধীন রয়েছে। 2 শতক জমির ওপর 2 কক্ষ বিশিষ্ট প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় হচ্ছে 1,75,000 টাকা। নতুন ঘর পেতে যাওয়া সুবিধাভোগীরাও বেশ খুশি। আমার বাড়ি ঘর দূর ছিল না, এখানে থাকতাম। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে একটা ঘর দিয়েছে, আমি সাংঘাতিক খুশি হয়েছি। আমরা গরিব মানুষ, ভূমিহীন, আমরা ঘর পাইছি, খুশি হয়েছি। পাকা ঘরে বসবাস করবো, একটু মৃত্যুর আগে যেন এইখান থেকে জাতি ফেরি একটু আশা করি। 315টি ঘরের কবুলিয়তনামা সহ সবকিছু মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ভূমিহীন এবং গৃহহীনদের মাঝে হস্তান্তর করবেন। দেশ জুড়ে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন। শীতার্ত মানুষের খবর জানাতে এই মুহূর্তে রংপুরে আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রতন, তামিম, আজ কিন্তু এই মৌসুমের সর্বোচ্চ কুয়াশাপাত হচ্ছে রংপুরে। আমরা এই মুহূর্তে আসলে ঘন কালো অন্ধকার এবং তীব্র কুয়াশা আমরা যদি একটু লক্ষ্য করি যে আসলে খুব কাছে থেকেও কোনো কিছু ঠিকভাবে দৃশ্যমান হচ্ছে না। অন্যান্য দিন এই সময়টায় আসলে অনেক পরিষ্কার হয়ে যায় এবং আলো ফুটে থাকে, কিন্তু আজকের এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে প্রচন্ড কুয়াশাপাত হচ্ছে এবং আকাশ কিন্তু কালো মেঘাচ্ছন্ন অবস্থার মধ্যে রয়েছে। তবে ভালো যে খবরটি সেটি হচ্ছে যে আসলে আজকে শীতের তীব্রতা খুব একটা নেই, শুধুমাত্র কুয়াশা ঝরছে, কিন্তু যে গত কয়েকদিন ধরে যে উত্তরে কনকনে ঠান্ডা বাতাস যে বইছিল সেটি কিন্তু আজ দেখা যাচ্ছে না এবং বাতাস না থাকার কারণে শীতের তীব্রতা সেভাবে অনুভূত হচ্ছে না। তীব্র কুয়াশা উপেক্ষা করে আসলে ইতোমধ্যে আমরা দেখছি যে রাস্তায় বিভিন্ন জনচলাচল, যানবাহন চলাচল শুরু হয়ে গেছে এবং কুয়াশার কারণে কিন্তু হেডলাইট জ্বালিয়েই যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে। আমরা যদি একটু দেখি তাহলে দেখব যে এই কাক ঢাকা ভোরে কিন্তু শ্রমজীবী মানুষ তাদের জীবিকার অন্বেষণে বের হয়েছে। কেউ সাইকেলে চেপে, কেউ পায়ে হেঁটে কিন্তু তাদের কর্মস্থলের দিকে যেতে শুরু করেছে। আমরা দেখছি যে দূরপাল্লার যে যানবাহনগুলো আছে, বাসগুলো আছে, রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা বাসগুলো কিন্তু এই মুহূর্তে রংপুরে এসে ঢুকছে এবং তারা তাদের গন্তব্য অনুযায়ী যেসব জেলায় সেসব এই পথে
6টি জেলায় আসলে এই পথ দিয়ে তারা প্রবেশ করছে। আমরা যদি একটু লক্ষ্য করি আসলে এখনো তীব্র ঘন কুয়াশার কারণে কোনো কিছু আসলে দৃশ্যমান হচ্ছে না সেভাবে। ঘন কুয়াশা ঝরছে একদম বৃষ্টির মতো, অনেকটা গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে। আবহাওয়া অফিস অবশ্য বলছে যে গত কয়েকদিন ধরে যে এখানে মৃদু থেকে মাঝারি ধরনের যে শৈত্যপ্রবাহ, সেই শৈত্যপ্রবাহের থেকে কিন্তু এই অঞ্চলটি ইতোমধ্যে বের হয়ে গেছে এবং সেই প্রকট শীতের যে অনুভূতি সেটি কিন্তু এখন আর হচ্ছে না। আমরা গতকালকে পর্যন্ত দেখেছি যে তীব্র শীত অনুভূত হয়েছে এই অঞ্চলে এবং তীব্র শীত অনুভূত হওয়ার কারণে জনজীবনে যে দুর্ভোগটি নেমে এসেছিল সেটির কিন্তু মোটামুটি অবসান হয়েছে এবং গতকাল রংপুরে এই অঞ্চলের কয়েকটি জায়গায় শীতের তীব্রভাবে শীত অনুভূত হলো, কিন্তু রংপুরে গতকাল প্রায় দিনভর বললেই চলে যে সূর্য ছিল এবং সূর্যের তাপ বিকিরণ করার কারণে কিন্তু আবহাওয়া অফিস যেটি বলছে, যার কারণে কিন্তু শীতের তীব্রতাটি সেভাবে অনুভূত হচ্ছে না, হবে না। এই মৌসুমে আবহাওয়া অফিস যেটি বলছে যে আপাতত কোনো শৈত্যপ্রবাহ আর এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়ার আশঙ্কা নেই, তবে শীত অনুভূত হবে আরো বেশ কয়েকদিন, তবে তীব্র শীত আর অনুভূত হওয়ার কোনো আশঙ্কা আপাতত তারা করছে না। আমরা জানি যে হিমালয় থেকে এই অঞ্চলটি হিমালয়ের খুব কাছাকাছি অবস্থান হবার কারণে কিন্তু স্বাভাবিকভাবে এই অঞ্চলটি শীতপ্রবণ এলাকা। এখানে অন্যান্য দেশের বিভিন্ন অঞ্চলের তুলনায় কিন্তু এই অঞ্চলটি শীত বেশি অনুভূত হয় এবং এই শীতের কারণে বিশেষত দরিদ্র এবং দিনমজুর শ্রেণীর মানুষের কিন্তু জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এই ছিল আমার কাছে রংপুর অঞ্চলের শীতের খবর। আমরা ফিরছি স্টুডিওতে। তোহা, শীতার্ত মানুষের সর্বশেষ খবর জানাতে রংপুর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার রতন সরকার। মাঘের শুরুতেই মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দেশের উত্তর ও মধ্যাঞ্চল। সকাল 10টা পর্যন্ত ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না। তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমেল হাওয়ায় কমছে না শীতের তীব্রতা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ভোরে কুয়াশার চাদরে ঢাকা মাঠঘাট পথ প্রান্তর, বেলা গড়ালেও মিলছে না সূর্যের দেখা, সাথে কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়া জনজীবনে নিয়ে এসেছে স্থবিরতা। বেলা গড়িয়ে দুপুরেও হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়ে দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশা আর শীতের তীব্রতায় জুবুথুবু জীবন। অতিরিক্ত ঠান্ডায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শীতের কাপড় না থাকায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের আপ্রাণ চেষ্টা ছিন্নমূল মানুষদের। দিনাজপুরেও জেঁকে বসেছে শীত। গত কয়েকদিনের তুলনায় শীতের প্রভাব বাড়ায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়েও কাজ না পেয়ে কষ্টে দিন কাটছে শ্রমজীবীদের। জনজীবন যে স্থবির হয়ে পড়েছে। আজকে আমরা সূর্যের মুখ হয়তো দেখতে পাবো না। কখনো এমন হয় শীতের প্রকোপ বেড়ে যাচ্ছে যে বয়স্ক মানুষের, বিশেষ করে শিশুদের খুব অসুবিধা হচ্ছে। কুড়িগ্রামে তাপমাত্রা কমায় বেড়েছে শীতের তীব্রতা। সকাল 10টার পর সূর্যের দেখা মিললেও কমেনি ঠান্ডা। মানুষের পাশাপাশি শীতে কাহিল প্রাণীকুলো। বাতাস বেশি, ঠান্ডাও বেশি, কিন্তু এই ঠান্ডাতে আমরা করতে পারি না। আমরা কৃষক মানুষ, কাজ তো করা লাগে, কাজ না করলে তো উপায় নেই। এছাড়া শরীয়তপুর, নীলফামারী, ঝিনাইদহ সহ বিভিন্ন স্থানে বেড়েছে শীতের তীব্রতা। আরও 2-1 দিন এই অবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কেফায়েত শাকিল, সময় সংবাদ। শীতার্ত মানুষের খবর জানাতে এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ের বাসস্ট্যান্ড এলাকায় আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বকুল, ধন্যবাদ। আপনি জানেন যে রংপুর অঞ্চলের যেই জেলাগুলো আছে সেই জেলাগুলোতে কিন্তু এই শীতের তীব্রতা বরাবরই কিন্তু বাড়ে, তেমনি করে ঠাকুরগাঁয়েও কিন্তু শীতের যে তীব্রতা তা কিন্তু বিরাজ করছে এবং এই শীত অনুভূত হওয়ার কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু দিন দিন চরমে রূপ নিচ্ছে। আমরা লক্ষ্য করেছি যারা খেটে খাওয়া মানুষ আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, যারা ছিন্নমূল মানুষ আছে, এই মানুষগুলোর সবচেয়ে
বেশি কিন্তু কষ্ট হয় এই শীতকালীন সময়ে। তেমনি করে হাসপাতালে যেই চাপ রোগীর, সেই চাপটাও কিন্তু বেড়ে যায়। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম যে এই সময়টাতে আসলে কারা বেশি আক্রান্ত হয়। তারা যেই জিনিসটি বলছেন যে বিশেষ করে অসাবধানতার কারণে শিশুরা এবং বয়স্ক যারা আছে তারা কিন্তু সবচেয়ে বেশি রোগাক্রান্ত হয়, এবং যেই পরিমাণ হাসপাতালে রোগীর সংখ্যা থাকে স্বাভাবিক অবস্থায় তার চেয়ে কিন্তু 2 থেকে 3 গুণ রোগীর চাপ বেড়ে যায়। এই অবস্থায় চিকিৎসক এবং যারা সেবিকা রয়েছে তারাও কিন্তু এই সেবা দেওয়ার জন্য তাদের হিমশিম খেতে হয়। আমরা লক্ষ্য করেছি যারা খেটে খাওয়া মানুষ আছে তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। সংসারের তাগিদে তারা বরাবরই শীত এবং গরম কোনো সময়ই কিন্তু তারা ঘরে বসে থাকতে পারে না। তারা ভোর থেকেই বের হয় কাজের সন্ধানে। এই অবস্থায় তারা ঘর থেকে বেরিয়েও দীর্ঘ সময় অপেক্ষা করে কর্মক্ষেত্রে তাদের প্রয়োজনে। তবে দেখা গেছে যে এই সময়ে সাধারণ যে শ্রমের যে আয়, সেই আয়টা কিন্তু তাদের তেমনভাবে হয় না। তো এতে করে সংসারের চাকা ঘোরানো তাদের দুর্বিষহ হয়ে পড়ে। আমরা লক্ষ্য করছি যে গত সপ্তাহ জুড়েই এই শীতের তীব্রতা কিন্তু বেড়েছে। তবে গতকাল সূর্যের যে উষ্ণতা, তা কিন্তু উষ্ণতা সারা দিনেই ছিল। সেই কারণে দিনের বেলা কিন্তু সেই উত্তাপ থাকায় দিনের বেলায় কিন্তু অনেকটাই তাপমাত্রা স্বাভাবিক হয়ে এসেছিল, এবং রাতেও কিন্তু তেমন একটা ঠান্ডা অনুভূত হয়নি। তবে আজকে সকাল থেকে আবারও আমরা যে জিনিসটি লক্ষ্য করছি, ঘন কুয়াশা এবং হিম যে বাতাস, সেই হিম বাতাসের কারণে শীতের তীব্রতাটা আরও কিন্তু বেড়েছে। আমরা কথা বলেছিলাম, যেহেতু ঠাকুরগাঁয়ে আবহাওয়া অফিস নেই, সেই কারণে আমরা কথা বলেছি কৃষি বিভাগের সাথে। তারা বরাবরই কিন্তু এই তাপমাত্রা মেপে থাকেন। তো আমরা সকাল 6টায় কৃষি বিভাগ কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা যেই বিষয়টি আমাকে জানিয়েছেন যে আজকে সকাল 6টায় তাপমাত্রা এ জেলায় রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। তো এই অবস্থাতে যে শীতের যে কনকনে অনুভূত, তা কিন্তু অনুভূত হচ্ছে। ফলে সাধারণ মানুষের চলাফেরায় কিন্তু অনেকটা স্থবিরতা নেমে এসেছে। আমরা কথা বলেছিলাম যারা এই সড়কে যানবাহন নিয়ে চলাচল করে, শ্রমিক যারা ড্রাইভার, তাদের সাথে তারা যেই বিষয়টি আমাকে জানিয়েছেন যে এই অবস্থাতে যানবাহন চালানো কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায় তাদের। কারণ রাস্তায় গাড়ি চলাচলের সময় তাদের যে কিছু দূর এবং চলাচল করতে গিয়ে ঘন কুয়াশার মধ্যে বাধার সৃষ্টি হয়। এতে করে দুর্ঘটনার আশঙ্কা কিন্তু তাদের বরাবরই থেকে যায়। তারপরেও কিন্তু জীবিকার তাগিদে এবং যারা গন্তব্যে পৌঁছায় যাত্রীরা, তাদেরকে যেন ভালোভাবে পৌঁছাতে পারে সেই সাবধানতার সাথে কিন্তু তারা গাড়ি চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা লক্ষ্য করছি যে যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলেছি যে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা কিন্তু প্রতিষ্ঠানগুলো তেমনভাবে খুলছে না আগের মতো। তো তাদের সাথে আমরা কথা বলে যে জিনিসটা জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে ঘন কুয়াশা এবং শীত, সেই কারণে কিন্তু তেমন বেচা কেনাও হয় না। সেই কারণে দীর্ঘক্ষণ পর তারা কিন্তু দোকানপাটগুলো খুলছে। তো এই ছিল ঠাকুরগাঁয়ের শীতের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। ঠাকুরগাঁয়ের বাসস্ট্যান্ড এলাকা থেকে শীতার্ত মানুষের সর্বশেষ জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। আবহাওয়া অনুকূলে থাকায় ঠাকুরগাঁওয়ে হাট বাজারে শীতকালীন সহ সব ধরনের সবজি সরবরাহ বেড়েছে। ফলে গেল সপ্তাহের তুলনায় প্রকারভেদে কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে দাম। তবে এই অবস্থায় উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
শীত উপেক্ষা করেই ভোর থেকে জেলার 5 উপজেলা সহ বিভিন্ন প্রান্তের কৃষক তাদের উৎপাদিত সবজি নিয়ে আসেন ঠাকুরগাঁয়ের গোবিন্দনগর সমবায় মার্কেট পাইকারি বাজারে। সারিবদ্ধভাবে সবজি সাজিয়ে হাক ডাকে চলে বেচাকেনা। মিলছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শিম সহ নানা ধরনের সবজি। এবার আবহাওয়া ভালো থাকায় জেলার প্রান্তিক চাষিদের সবজি উৎপাদনও হয়েছে বেশি। ফলে সবজি সরবরাহ বাড়ায় দাম ক্রয় ক্ষমতার নাগালে রয়েছে। প্রকারভেদে প্রতি কেজি সবজিতে কমেছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। এতে পাইকার ও সাধারণ ক্রেতারা খুশি হলেও উৎপাদনে খরচ তুলতে না পেরে হতাশ কৃষক। বাজারের কারণে আমি ফুলকপি মনে করেন যে কাটিও না, বিক্রি করি না, জমিনে বসতেছে। অবস্থা বর্তমান ভালো নাই ভাই, সবকিছু বাজার জিনিসের দাম কম। ক্ষেত খামার করে মনে করো লস খাচ্ছি। এখন সার, বিষ, কীটনাশক যদি সরকার আমাদেরকে সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা অনেক সুবিধা পাইতাম। এই পাইকারি বাজারে প্রতিদিন 20 থেকে 22 লাখ টাকার সবজি কেনাবেচা হয়। সময় সংবাদ, ঠাকুরগাঁও। একদিকে স্বল্প সময়ে উৎপাদন, অন্যদিকে অতিরিক্ত ফলন। বোরো মৌসুমের ধান বন্যার ঝুঁকি মুক্ত রাখতে নাটোরের হালতি বিলে সমলয় পদ্ধতিতে পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে। প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃষকদের সরকারি প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানান জেলার কৃষি কর্মকর্তা। আল মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে ধানের চারা রোপণ করছেন কৃষকরা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমলয় পদ্ধতিতে ধান চাষ করছেন তারা। দ্রুত ধান উৎপাদন করতে হালতি বিলের পূর্ব মাধবনগর এলাকায় 50 একর জমিতে উচ্চ ফলনশীল ধান চাষ করছে কৃষি বিভাগ। ধান চাষের চারা দ্রুত উৎপাদনেও সফলতা পাওয়া গেছে। সাধারণ বীজ তলায় চারা উৎপাদনে 40 থেকে 45 দিন সময় লাগলেও কৃষি বিভাগের ট্রে পদ্ধতিতে চারা উৎপাদনে সময় লাগছে মাত্র 17 থেকে 20 দিন। সরকার আমাদেরকে বীজ দিছে, আমরা 20 দিনের মধ্যে বীজ করছি, সার দিছে, লাগা দিতেছে। তাতে মনে করেন যে খরচ আমাদের যেটা হচ্ছিল তার থেকে অনেক কম। বিঘাকে 8টা-10টা করে লোক লাগতো, তাও একদিন লাগতো তারও বেশি। আর এখন ঘন্টায় আপনার 1 বিঘা করে করা যায়। 1 বিঘাতে আমাদের খরচ হয় হলো পেট্রোল 1 লিটার। আগাম বন্যাও যদি আসে তত করে আমাদের ধানটা বন্যা ক্ষতিগ্রস্ত হবে না। প্রান্তিক কৃষকদের প্রযুক্তি নির্ভর করতে সরকারি প্রণোদনা দেয়া হচ্ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। এই কর্মসূচির মাধ্যমে আমাদের কৃষকরা সমবায়ী মনোভাব গড়ে উঠবে এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহারের সম্প্রসারিত হবে। এই শ্রমিক সংকট নিরসন করে কৃষকের উৎপাদন খরচ কম হবে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 59,500 হেক্টর জমিতে ইরি বোরো মৌসুমের ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, নাটোর। সরবরাহ বাড়ায় নাটোরের বাজারে কমেছে টমেটো সহ শীতকালীন বিভিন্ন সবজির দর। 1 সপ্তাহের ব্যবধানে আলু এবং টমেটোর দাম কমেছে 5 থেকে 7 টাকা। এই মুহূর্তে শহরের স্টেশন বাজারের বৃহত্তম পাইকারি সবজির আড়তে আছেন রিপোর্টার আল মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, যে বিষয়টি আমি আজকে বলতে পারি, চলতি সপ্তাহে কিন্তু নাটোর স্টেশন বাজারে আলু, টমেটো এবং গাজরে কিন্তু একটি বড় ধরনের দামের পতন হয়েছে। বিশেষ করে যে বিষয়টি আমি বলতে পারি, গত সপ্তাহে যে আলু বিক্রি হয়েছে 18 থেকে 20 টাকা, এবার কিন্তু সেই আলুটা চলে আসছে, আজকে যে সকাল থেকে আমরা বিক্রি হতে দেখছি 12 টাকা করে বিক্রি হচ্ছে। এতে করে কৃষকদের কিন্তু একটি বড় ধরনের লোকসানের মধ্যে পড়ছে বলে কৃষকরা কিন্তু দাবি করছে। যে বিষয়টি বলা যেতে পারে, আলুতে কিন্তু গত বছর কিন্তু একটি বড় ধরনের লোকসানে পড়েছিলেন নাটোরের কৃষকরা। এ কারণে গত বছর থেকে উৎপাদন কিন্তু এবার কমেছে। গত বছর 697 হেক্টর জমিতে আলুর চাষ হলেও জেলায় কিন্তু এবছর আলুর চাষ হয়েছে 664 হেক্টর জমিতে। এর প্রেক্ষিতে মোট উৎপাদন যেটি হয়েছে আলু এবার জেলায় 13,760 মেট্রিক টন আলু উৎপাদন করতে গিয়ে কিন্তু গত বছর সম্পূর্ণ আলুটি কিন্তু দাম বেশি হলেও কৃষকদের সেই ন্যায্য মূল্য কিন্তু তারা পাননি না পাওয়ার কারণে কিন্তু আলুর প্রতি তারা আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। দাম বাড়লে গোটা দামটি কিন্তু পেয়েছেন কৃষকরা। আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটো কিন্তু আজকে সরবরাহ কিন্তু ব্যাপক পরিমাণ হয়েছে। এই টমেটোতে কিন্তু একটি বড় ধরনের দামের পতন হয়েছে। গত সপ্তাহের যে এই টমেটো প্রতি কেজি কৃষকরা 20 থেকে 22 টাকা বিক্রি করতে পারলেও আজকে কিন্তু সকাল থেকে দেখছি 15 টাকা বিক্রি হচ্ছে। এতে করে কৃষকদের কিন্তু একটি বড়
হতাশা টমেটো চাষিরাও সেটা হতাশা ব্যক্ত করছে সকাল থেকে আমি দেখছি। আরেকটি বিষয় যেটি বলতে পারি, কাঁচামরিচের দামেও কিন্তু একটি বড় ধরনের দরপতন হয়েছে। মাত্র 2 দিনের ব্যবধানে 80 থেকে 85 টাকার কাঁচামরিচ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকার মধ্যে। তবে যে বিষয়টি বলতে পারি আমরা, যে গত সপ্তাহে আমরা যে দেখেছি ফুলকপি যেটি ছিল, সেই ফুলকপির দাম কিন্তু এবার একটু বেশি পেয়েছে গত সপ্তাহ থেকে কৃষকরা। আজকে কিন্তু ফুলকপির দাম একটু বেশি রয়েছে। গত সপ্তাহে 4 থেকে 5 টাকার মধ্যে বিক্রি হলেও আজকে কিন্তু 8 থেকে 10 টাকার মধ্যে ফুলকপি বিক্রি হচ্ছে। সেটি কিন্তু দিয়ে কৃষকরা একটু আশার সঞ্চার হয়েছে। তারাই বলছে যে ফুলকপিতে অন্তত তারা উৎপাদন খরচটা এই দামে তারা তুলতে সম্ভব হবেন বলে তারা একটু আশা প্রকাশ করেছেন। তবে যেটি বিষয় রয়েছে যে বাঁধাকপিতে কিন্তু এবার সেই দরপতন অব্যাহত রয়েছে। গত সপ্তাহে 8 থেকে 10 টাকা প্রতি পিস বাঁধাকপি বিক্রি হলেও এই সপ্তাহে, চলতি সপ্তাহের শুরু থেকে 3 থেকে 4 টাকা পিস কিন্তু বাঁধাকপি বিক্রি হতে দেখেছি। তবে বেগুনের দামও কিন্তু গত সপ্তাহ থেকে 2 টাকা কেজি প্রতিতে বেড়েছে। গত সপ্তাহে 6 টাকা কেজিতে বেগুন বিক্রি হলেও এ সপ্তাহে কিন্তু আমরা দেখছি বেগুন বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকার মধ্যে। তবে আর যে সবজি আছে আমরা বলতে পারি যে স্বাভাবিক পর্যায়ে রয়েছে। মূলার দামটি কিন্তু সেই 1 টাকায় কেজিতে রয়েছে। এখন পর্যন্ত কোনো মূলা দাম উঠেনি, সেই 1 টাকার মধ্যে থেকেই মূলা বিক্রি হচ্ছে। তবে যেটুকু বলতে পারি, গাজরের দাম কিন্তু কেজিতে 7 থেকে 8 টাকায় নেমে এসেছে। 20 থেকে 22 টাকার গাজর কিন্তু বিক্রি হচ্ছে 15 টাকা কেজিতে। তবে একটা বিষয় যেটি দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে অপরিবর্তিত রয়েছে, এর দামের অপরিবর্তিত রয়েছে, যেটি দেখছি লাউ ও পেঁপে। লাউ কিন্তু গত সপ্তাহে 8 থেকে 10 টাকা বিক্রি হলেও এ সপ্তাহেও একই দাম রয়েছে, 8 থেকে 10 টাকা বিক্রি হচ্ছে। তবে এই পরিস্থিতিতে যে সব সবজির যেটি আমরা বলতে পারি যে দাম কিন্তু কৃষকরা অনেক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার কারণে কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষি বিভাগ থেকে যেটি বলা হয়েছে, আলু সহ 31 ধরনের সবজি 6,200 হেক্টর জমিতে হয়েছে এবং এই সবজি চাষে কিন্তু সংযুক্ত রয়েছেন প্রায় 3 লাখ কৃষক। এই 3 লাখ কৃষক যেটি বলছেন যে তাদের ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত হচ্ছে। অন্তত সরকারের এই বিষয়ে নজর দেওয়ার জন্য কৃষকরা বারবার দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে স্টেশন বাজার থেকে সবজির বাজারে সর্বশেষ পরিস্থিতি। নাটোরের স্টেশন বাজার থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আল মামুন। স্বভাব কবি গোবিন্দ চন্দ্র দাশের 166তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরে স্মৃতিতে জীবন খুঁজি শিরোনামে তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। গতকাল বিকেলে গাজীপুর মেট্রোপলিটন কলেজে মিলনায়তনে কবিতা পাঠ ও প্রবন্ধে কবিকে স্মরণ করা হয়। নাট্য ব্যক্তিত্ব লিয়াকত চৌধুরীর সভাপতিত্বে কবির উপর মূল প্রবন্ধ তুলে ধরেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকর। কবি গোবিন্দ চন্দ্র দাস 1855 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি তৎকালীন ভাওয়াল পরগনার জয়দেবপুরের ধীরাশ্রমে জন্মগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক নিরঞ্জন বিশ্বাস, অধ্যাপক আমজাদ হোসেন, কৃষ্ণ কিশোর সাহা ও কবি ইজাজ আহমেদ মিলন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পও বিরল নজির স্থাপন করতে চলেছেন। এই প্রথম কোনো ফার্স্ট লেডি তার উত্তরসূরিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ না জানিয়েই বিদায় নিচ্ছেন, যা মার্কিন ইতিহাসে বিরল। একই সঙ্গে এ যাবৎকালে সর্বনিম্ন জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছাড়ছেন তিনি। হোয়াইট হাউসে কাটানো 4 বছর স্মরণীয় সময় উল্লেখ করে বিদায়ী ভাষণে মার্কিনদের ধন্যবাদ জানান মেলানিয়া ট্রাম্প। 4 বছর ছিলেন হোয়াইট হাউসে স্বামী ডোনাল্ড ট্রাম্পের সূত্রে।
মার্কিন ইতিহাসে স্বামী ডোনাল্ড ট্রাম্পের মতো অনেকটা অসম্মানজনকভাবেই বিদায় নিতে হচ্ছে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। তার জনপ্রিয়তাও একেবারে তলানিতে। সিএনএন ও মার্কিন গণমাধ্যমগুলোর জরিপ অনুযায়ী ইতিহাসে সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে বিদায় নিতে হচ্ছে মেলানিয়াকে। তবে নিজের জনপ্রিয়তা কমলেও এখনও ট্রাম্পের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন তিনি, পেয়েছেন সম্মান। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত রেকর্ডকৃত বিদায়ী ভাষণে মার্কিনদের ধন্যবাদ জানান বিদায়ী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। করোনা মহামারীর মধ্যে সেবা দিয়ে যাওয়ায় চিকিৎসক, নার্স সহ প্রথম সারির করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানান তিনি। It has been the greatest honor of my life to serve as First Lady of the United States. I have been inspired by incredible Americans across our country who lift up our communities through their kindness and courage, goodness and grace. As Donald and I conclude our time in the White House, I think of all of the people I have taken home in my heart and their incredible stories of love, patriotism, and determination. The world continues to confront the COVID-19 pandemic. I thank all of the nurses, doctors, healthcare professionals, manufacturing workers, truck drivers, and so many others who are working to save lives. সহিংসতার মাধ্যমে কোনো কিছু অর্জন করা যায় না উল্লেখ করে সবাইকে ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান বিদায়ী ফার্স্ট লেডি। Be passionate in everything you do, but always remember that violence is never the answer and will never be justified. No words can express the depth of my gratitude for the privilege of having served as your First Lady. To all the people of this country, you will be in my heart forever. Thank you. God bless you, and God bless the United States of America. হোয়াইট হাউস ছাড়ার সময় ঘনিয়ে এলেও স্থলাভিষিক্ত হতে যাওয়া ফার্স্ট লেডি জিল বাইডেনকে এখনও আমন্ত্রণ জানাননি মেলানিয়া। এই প্রথম কোনো ফার্স্ট লেডি তার উত্তরসূরিকে বাসায় আমন্ত্রণ না জানিয়েই বিদায় নিচ্ছেন, যা মার্কিন ইতিহাসে বিরল। ওমর ইনান, সময় সংবাদ। ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে দেশটির জাতীয় সংসদের নিম্ন কক্ষে আস্থা ভোটে বিজয়ী হয়েছেন। তার পক্ষে ভোট পড়েছে ৩২১টি এবং বিপক্ষে ২৫৯টি। মঙ্গলবার রাতে উচ্চকক্ষ সিনেটে কন্তের ভাগ্য নির্ধারিত হবে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালির জাতীয় সংসদের নিম্নকক্ষ কামেরায় দিনভর আলোচনা এবং বিতর্কের পর রাতে আস্থা ভোটের মুখোমুখি হন জুসেপ্পে কন্তের নেতৃত্বাধীন কোয়ালিশন সরকার। আস্থা ভোটে তার পক্ষে ৩২১ জন সংসদ সদস্য ভোট দেন, বিপক্ষে ভোট পড়েছে ২৫৯টি। এর আগে সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির দল ইতালিয়া ভিভা জোট থেকে সরে দাঁড়ালে এই আস্থা ভোটের প্রয়োজন দেখা দেয়। সংসদের উচ্চকক্ষ সিনেটে মঙ্গলবার বাংলাদেশ সময় মধ্যরাতে আবারও আস্থা ভোটের মুখোমুখি হতে হবে প্রধানমন্ত্রীকে। মঙ্গলবার রাতেই বর্তমান কোয়ালিশন সরকারের ভাগ্য নির্ধারিত হবে। ২০১৮ সালের মার্চে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর 5 স্টার মুভমেন্ট এবং কট্টর ডানপন্থী দল মাত্তেও সালভিনির লিগা নর্থ কোয়ালিশন সরকার গঠন করে। এতে দলনিরপেক্ষ অ্যাডভোকেট জুসেপ্পে কন্তেকে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। ২০১৯ সালে মাত্তেও সালভিনি অনাস্থা প্রস্তাব দেবে বলে মন্তব্য করলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করেন। ভেঙে যায় সরকার। 5 স্টার মুভমেন্ট ডেমোক্রেটিক পার্টির সাথে কোয়ালিশন করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দ্বিতীয়বারের মতো কন্তে প্রধানমন্ত্রী হন। সোমবার আস্থা ভোটে বিজয়ের পর প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে আবারও ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে বিরোধী দল অভিযোগ করে বলছে কন্তে তার আসন ধরে রাখার জন্য ভোট ভিক্ষা করছেন। নিম্নকক্ষে কন্তের বিজয়ে প্রবাসী বাংলাদেশি সহ প্রবাসীরা উচ্ছ্বসিত। মঙ্গলবার সিনেটে আস্থা ভোটে পরাজিত হলে রাষ্ট্রপতি সার্জো মাত্তারেল্লা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন এবং আগামী মে-জুনে নতুন নির্বাচনের আয়োজন করবেন। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। তীব্র তুষারপাতে বিপর্যস্ত ক্রোয়েশিয়া, পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশ। গত ১১ বছরের ইতিহাসে সোমবার পোল্যান্ডের তাপমাত্রা সর্বনিম্ন -২৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তুরস্কেও তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বরফে ঢেকে গেছে তুরস্কের ইস্তাম্বুলের রাস্তাঘাট। আকস্মিক তুষারপাতে গাড়ি চালাতে বেশ বেগ পেতে হয় চালকদের। ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা।
সোমবার দিনভর বরফ সরাতে ব্যস্ত সময় কাটান পরিচ্ছন্ন কর্মীরা। তুষারপাতে ইস্তাম্বুলের অধিকাংশ শহরই কার্যত স্থবির হয়ে যায়। তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছিল, তবে এত বেশি তুষারপাত হবে কেউই কল্পনা করেনি। যারা গাড়ি নিয়ে বাইরে বের হয়েছেন তারা হঠাৎ করেই বেশ বিপদের মধ্যে পড়ল। তুষারপাতে বিপর্যস্ত ইউরোপের দেশগুলো, বিশেষ করে পোল্যান্ডে হঠাৎ করেই তাপমাত্রা হিমাঙ্কের 28 ডিগ্রি নিচে নেমে যায়, যা দেশটির গত 11 বছরের ইতিহাসে সর্বনিম্ন। ওয়ার্সর উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল লাইন ভেঙে পড়ে, যে কারণে বন্ধ হয়ে যায় মেট্রো সেবা। এছাড়া কয়েক ইঞ্চি বরফ জমায় রাস্তায় গাড়ি চলাচলও বাধাগ্রস্ত হয়। যেরকম তুষার পড়ছে ঠিক একই রকম ভাবে মারাত্মক ঠান্ডাও পড়ছে। আবার তুষারপাতের কারণে ঠিকমতো কিছু দেখাও যাচ্ছে না। গত 29 ডিসেম্বর 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের মুখোমুখি হয় মধ্য ক্রোয়েশিয়া। ভূমিকম্পের ক্ষত সারিয়ে উঠতে না উঠতেই মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে তুষারপাত। বিভিন্ন অঞ্চলে এখনও রয়েছে ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের চিহ্ন। তুষারপাতের কারণে তীব্র ঠান্ডা পড়ায় বাড়তি ভোগান্তি নিয়ে এসেছে আশ্রয়হীন মানুষগুলোর জীবনে। তুষারপাতের কারণে স্থানীয়দের পাশাপাশি বিপাকে পড়েছে বিভিন্ন সাহায্যকারী সংস্থাগুলো। ওমর ইনান, সময় সংবাদ। মধু সংগ্রহের জন্য যুক্তরাজ্যের হোয়াইট ক্লোভার ফুল সবচেয়ে পছন্দ মধুরানী মৌমাছির, কিন্তু এ গাছ বিলুপ্তির পথে। এতে উৎকৃষ্ট এই মধু সংগ্রহের চিরায়ত প্রথা থেকে সরে আসছে তারা। গবেষকরা বলছেন বহিরাগত হিমালয়ান বালসাম গাছের প্রতি মৌমাছির বাড়তি আগ্রহ জন্মেছে, যদিও এই গাছটি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি। মধু সংগ্রহ করা মৌমাছির জিনগত বৈশিষ্ট্য। স্ত্রী মৌমাছি ফুলে ফুলে ঘুরে ঘুরে নেকটার বা পুষ্পমধু সংগ্রহ করে। নেকটার থেকে মধু তৈরি হতে একটি বিশেষ এনজাইম ব্যবহৃত হয়, যা আসে মৌমাছির পাকস্থলী থেকে। মধু সংগ্রহের কাজে কোন কোন গাছের প্রতি মৌমাছির আগ্রহ তার কারণ খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। মূলত হোয়াইট ক্লোভার ফুল গাছ থেকেই মৌমাছিরা পরাগরেণু ও নেকটার সংগ্রহ করত, কিন্তু বর্তমানে এই গুল্ম জাতীয় ফুল গাছটির অভাবে মৌমাছিরা মধুর খোঁজে বিকল্প গাছের দিকে ঝুঁকছে। সর্ষে জাতীয় গাছ ও হিমালয়ান বালসাম এদের মধ্যে অন্যতম। যুক্তরাজ্যের প্রকৃতিতে বুনো ফুলের প্রাচুর্য কমে যাওয়ায় খাদ্য সংকটে পড়ার শঙ্কায় মৌমাছি ও অন্যান্য পরাগ বহনকারী কীটপতঙ্গ। এতে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে মৌমাছির শরীরে হোয়াইট ক্লোভারের পাশাপাশি অন্যান্য ফুলের পরাগরেণুর সন্ধান পাওয়ায় ক্ষুদ্র প্রাণীটির অস্তিত্ব নিয়েও শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এ অবস্থা থেকে মুক্তি পেতে কাঁটাযুক্ত ঝোপের পাশাপাশি বুনো ফুল সমৃদ্ধ তৃণভূমির বিকল্প নেই। এক্ষেত্রে হোয়াইট ক্লোভার গাছের সংযোজন মৌমাছি ও অন্যান্য কীটপতঙ্গের মধু এবং পরাগরেণুর অন্যতম উৎস হিসেবে ভূমিকা রাখবে। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ট্রেন আনতে যাচ্ছে চীন, যার গতি হবে ঘন্টায় 620 কিলোমিটার। এই ট্রেনটি বেইজিং থেকে যাত্রা শুরু করে শেনইয়েং হয়ে হারবিন পর্যন্ত ছুটবে। আগামী 3 থেকে 10 বছরের মধ্যে এটি চালু হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পৃথিবীর দ্রুততম ট্রেন নির্মাণের আঁতুড়ঘর বলা হয় চীনকে। গেল সপ্তাহে দেশটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ম্যাগলেভ ট্রেনের মডেল উন্মোচন করেছে। 2023 থেকে 2030 সালের মধ্যেই ট্রেনটি চালু হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। প্রাথমিক অবস্থায় পরীক্ষামূলকভাবে চালানো হবে এটি। এরপর সবকিছু ঠিক থাকলে যাত্রী পরিবহন শুরু হবে। এই ম্যাগলেভ ট্রেনটির বিশেষ বৈশিষ্ট্য হলো শীতপ্রধান অঞ্চলগুলোতেও এটি উচ্চ গতিতে চলাচল করতে সক্ষম। ম্যাগলেভ ট্রেনটি চলাচলে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি HTS ব্যবহার করা হবে। ইতোমধ্যেই চীনের সিচুয়ান প্রদেশে এই অত্যাধুনিক রেলগাড়িটির নির্মাণ কাজ শুরু হয়েছে। একই সঙ্গে সেখানে চুম্বকের তৈরি স্থায়ী রেলপথের কাজও চলছে। ট্রেনটি চালু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দেশটি আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আধুনিক ট্রেন চলাচলের জন্য দীর্ঘ 37,000 কিলোমিটারের রেলপথ রয়েছে চীনে। দেশটির প্রথম উচ্চগতি সম্পন্ন ম্যাগলেভ ট্রেন নির্মিত হয় 2003 সালে, যার গতিবেগ ছিল ঘন্টায় 431 কিলোমিটার। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। আবারও দেশের খবর। রাঙামাটি খাগড়াছড়ি সড়কের কুতুকছড়িতে বিকল্প বেইলি ব্রিজ নির্মাণ করছে সেনাবাহিনী।
জনসাধারণের দুর্ভোগ নিরসনে সড়ক ও জনপথ বিভাগের পাশে দাঁড়িয়েছেন তারা। এতে দ্রুত রাঙামাটি খাগড়াছড়ির সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশার আলো দেখছেন পার্বত্য অঞ্চলের মানুষ। রাঙামাটি প্রতিনিধি হেফাজত সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অবশেষে জনদুর্ভোগে এগিয়ে এলো সেনাবাহিনী। চলছে ১৪০ মিটার লম্বা বিকল্প বেইলি ব্রিজ নির্মাণের কর্মযজ্ঞ। স্থানীয়রা জানান, খাগড়াছড়ি রাঙ্গামাটি সংযোগ সেতুটি ভেঙে পড়ায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন পার্বত্য অঞ্চলের মানুষ। উৎপাদিত সবজি বিক্রি ও ব্যবসায়িক নানা কাজে প্রতিনিয়ত সড়কটি ব্যবহার করতে হয় তাদের। আনারস চাষিরাও পড়েছেন বিপাকে। উৎপাদিত ফসল বাজারজাত করতে বেড়েছে পরিশ্রম ও পরিবহন ব্যয়। তাই অবিলম্বে সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। বিকল্প রাস্তা তৈরি করতেছেন এবং এই যে চেঙ্গি খালের উপর যে ব্রিজটি করবেন, এটা হইলে আমাদের এই রাঙ্গামাটি খাগড়াছড়ি যাত্রী পরিবহন সহ অত্র এলাকার উন্নয়ন কার্যক্রম দ্রুতগতিতে আবার পুনরায় চালু হবে। মালামাল নিয়ে আসতে আমাদের অনেক কষ্ট হচ্ছে এখন যদি এই ব্রিজটা যদি মোটামুটি চালু হয়ে যায় তাহলে আমাদের ব্যবসার একটু উন্নতি লাভবান হবে আর কি। দ্রুতগতি শেষ করতে পারলে আগের মতো এই পরিস্থিতিটা আবার সচ্ছল হয়ে যাবে। আগে তো গাড়ি দিয়ে আনতাম, একেবারে নিয়ে জায়গায় নামাইতাম, এখন তো ব্রিজ ভাঙা কষ্ট হয়েছে। ব্রিজ ভাঙার পরে আনারস নিয়ে বেচা কেনা খুব সমস্যা হচ্ছে। এই অবস্থায় সেনাবাহিনী ভেঙে যাওয়া কুতুবছড়ি ব্রিজের পাশেই বিকল্প আরেকটি বেইলি ব্রিজ নির্মাণে কাজ করছে। যানবাহন চলাচল নিরবিচ্ছিন্ন ও সচল রাখার লক্ষ্যে ডাইভারশন সড়কে একটি ১৪০ ফিট দৈর্ঘ্যের বেইলি ব্রিজ এবং ২৪০ মিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণের কাজ বর্তমানে চলমান রয়েছে। ডাইভারশন সড়কটি নির্মাণ করে অতি শীঘ্রই যানবাহন ও জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা লজিস্টিক্স সাপোর্ট সহ সকল ধরনের সহযোগিতা আমরা করে যাচ্ছি। গত ১২ জানুয়ারি রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের কুতুবছড়ি এলাকার বেইলি ব্রিজটি পাথর বোঝাই ট্রাক সহ ভেঙে পড়লে চালক সহ ৩ জন নিহত হন। এরপর থেকেই খাগড়াছড়ির সঙ্গে রাঙ্গামাটির যান চলাচল বন্ধ হয়ে যায়। সময় সংবাদ, রাঙ্গামাটি। তীব্র শীতে পুকুর জলাশয় থেকে মাছ ধরা ব্যাহত হওয়ায় সরবরাহ কমেছে নওগাঁর বাজারে। এতে সব ধরনের মাছের দাম বেড়েছে। এই মুহূর্তে নওগাঁর সান্তাহার মাছের আড়তে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ নাবিলা। গত এক সপ্তাহ ধরে কিন্তু আমরা মাছের সরবরাহের সুবিধা শীতের কারণে মাছের সরবরাহ খুবই কম এখানে দেখছি। এই সান্তাহার আড়তে জেলার জলাশয় এবং পুকুরে এ কারণে কিন্তু সরবরাহের কিছুটা ঘাটতি এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং সরবরাহ কমে আসার কারণে কিন্তু মাছের দরের ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত ওঠানামা এখানে দেখছিলাম। এবং দেশীয় যেসব মাছ রয়েছে গত এক সপ্তাহ আগে কিন্তু বিল জলাশয় এবং উন্মুক্ত নদীর জলাশয় থেকে কিন্তু বিপুল পরিমাণে মাছ এখানে আসছিল, কিন্তু আজকে শুধুমাত্র কিন্তু পুকুরের মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এই জাতীয় মাছের সরবরাহ কমে আসার কারণে কিন্তু জেলেরা বলছেন যে যেহেতু কম, এক্ষেত্রে তারা দরের জায়গাটা গত এক সপ্তাহ থেকে কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা বেশি হাঁটছেন এবং এই বাজার কিন্তু সকাল ভোর থেকে জমজমাট হয়ে ওঠে, কিন্তু ১০-১১টা পর্যন্ত চলে। আজকে মাছ কম আসার কারণে সরবরাহ কম, এ কারণে দর প্রতিটাতে বেশি হাঁটছেন, বিশেষ করে দেশীয় যেসব মাছ রয়েছে। এখানে আমরা যদি একটু বাজার ব্যবস্থা বলি, সিলভার কাপ বা দেশীয় যেসব হাইব্রিড জাতের মাছ রয়েছে এটা বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা। অন্যদিকে রুই কাতল যেসব রয়েছে দেশীয় মাছ, এই মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে এখানে ১০০, গত সপ্তাহে ছিল ১৪০-৫০ টাকা কেজি, ১ কেজি ওজনের। আজকের বাজারে সেটা ১৬০-৭০ টাকা পর্যন্ত তারা হাঁটছেন এবং মাছের তুলনামূলক সরবরাহ কিন্তু গত কয়েকদিন মানে প্রচুর ছিল এবং এই মাছের সরবরাহ কারণে কিন্তু দর অনেকটাই কমে গিয়েছিল। যারা মাছ চাষি তারা বলছেন যে হঠাৎ করে তারা এই গত ২ সপ্তাহে দর কম পাওয়ার কারণে আর্থিকভাবে বেশ ক্ষতির মুখে ছিলেন। তবে আজকের বাজারে মাছের দর কিছুটা বেশি হওয়ার কারণে তারা বেশ খুশি। তারা বলছেন যে এরকম একটা দর কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং মাছ চাষিরা যেটা বরাবরই বলে থাকেন যে খাদ্যের দর কিছুটা বেশি হওয়ার কারণে এবছর কিন্তু তাদের উৎপাদনে বড় ধরনের খরচ বেড়েছে এবং যেহেতু খরচ হয়েছে সেক্ষেত্রে তাদের দরটাও একটা কাঙ্ক্ষিত বাজার তারা প্রত্যাশা করেন। কিন্তু গত ১ মাস আমরা এই বাজারে বিভিন্ন হাট আমরা দেখছিলাম যে ২০ টাকা ১৫ টাকা এই ওঠানামা করার কারণে প্রতি কেজি রুই কাতল মৃগেল এই জাতীয় মাছের দর কিন্তু ১৫০-১৬০ টাকা সর্বোচ্চ বিক্রি করেছিল। তবে এখন যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ১.৫ কেজি বা ২ কেজি ওজনের একটা কাতল বা রুই এটা বিক্রি হচ্ছে ২২০ টাকা
অন্যদিকে মিকেল যেসব রয়েছে 190 টাকা, শোল বোয়াল যেটা উন্মুক্ত জলাশয় থেকে আছে এই জাতীয় মাছ এখানে বিক্রি হচ্ছে 300 টাকা থেকে 250 টাকা কেজিতে। তবে এই বাজারে তুলনামূলক দেশীয় মাছ বেশি সরবরাহ হয়ে থাকে এবং মাছের চাহিদা থাকায় কিন্তু বিভিন্ন জায়গা থেকে পাইকার এসে কিন্তু এইসব মাছ কিনে নিয়ে যান এবং এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে মাছ পাইকাররা নিয়ে গিয়ে তারা আবার বিক্রি করে থাকেন। তবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে সরবরাহ বাড়ার কমে আসার কারণে আজকে ব্যাপারীর সংখ্যাও কিন্তু কিছুটা কম। স্থানীয় যারা এখানে আড়তদার রয়েছেন তারাই মূলত মাছ কিনছেন এবং গত এক সপ্তাহ কিন্তু তীব্র কনকনে বাতাস এবং ঠান্ডার কারণে সার্বিক বাজার ব্যবস্থার উপরই একটা নেতিবাচক প্রভাব পড়েছিল। তারই ধারাবাহিকতায় আজকে এখানে ব্যত্যয় আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে যে পরিমাণ অল্প মাছ আসছে কিন্তু এই মাছগুলোর উপর কিন্তু ব্যবসায়ীরা কেনার জন্য অনেকটা হুমড়ি খেয়ে পড়ছেন এবং মাছের চাহিদা রয়েছে এখান থেকে মাছ কিনে কিন্তু আবার বিভিন্ন প্রান্তিক যেসব হাট রয়েছে এই হাটগুলোতে তারা বিক্রি করে থাকে। তবে আর কিছু জানে রাখি এ জেলায় কিন্তু উদ্বৃত্ত মাছ উৎপাদন হয়ে থাকে। এখানে প্রায় 17,700 নিবন্ধিত মাছ চাষি রয়েছে যারা এই মাছগুলো বিল, জলাশয় এবং পুকুরে তারা ধরে থাকেন এবং উৎপাদন এবং সার্বিক বাজার ব্যবস্থায় গত 2 সপ্তাহে কিন্তু অনেকটা কমে গিয়েছিল। আজকে কিছুটা বৃদ্ধি হচ্ছে। বাজার ব্যবস্থায় গত 2 সপ্তাহে কিন্তু অনেকটা কমে গিয়েছিল। যারা মাছ চাষি তারা বলছেন যে তারা কিছুটা খুশি এবং এই আশা করছিলেন যে ন্যূনতম 180 থেকে 170 টাকা কেজি নওগাঁর সান্তাহার মাছের আড়ত থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার এমআর রকি। খেলার খবর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টাইগারদের ব্যাটিং অর্ডারে আসছে ব্যাপক রদবদল। ব্যাট হাতে অবিশ্বাস্য একটা বিশ্বকাপ কাটালেও 3 নম্বর পজিশনে থাকছেন না সাকিব। তার জায়গায় ওয়ানডেতে দেখা যাবে শান্তকে, আর সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহ খেলবেন যথাক্রমে 4, 5 ও 6 নম্বরে। নিয়মিত ওপেনার সৌম্য খেলবেন মিডল অর্ডারে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। আর এই পজিশনে ব্যাটিং করে দারুণ সফল বিশ্বসেরা। কোভিড যুগে আবার যখন আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছেন তখন সেই 3 নম্বর জায়গাটা হারাতে হচ্ছে। হেড কোচ রাসেল ডমিঙ্গো ব্যাপক বদল এনেছেন টাইগার ব্যাটিং অর্ডারে। কারণটা ভীষণ 2023। শান্ত খুব ভালো ফর্মে আছে। তরুণ ব্যাটসম্যানদের প্রস্তুত করতে হবে। বিশেষ করে উপমহাদেশে ব্যাটিং অর্ডারের প্রথম 3 পজিশনে খেলেই একজন ব্যাটসম্যান নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে পারে। সাকিবকে পাওয়াটা সৌভাগ্যের। দুর্দান্ত একটা বিশ্বকাপ কাটিয়েছে সে। তবে আপাতত আমি অভিজ্ঞ ব্যাটসম্যানদের অর্থাৎ সাকিব, মুশফিক আর মাহমুদুল্লাহকে যথাক্রমে 4, 5 ও 6 নম্বরের জন্য চিন্তা করছি। ওপেনিংয়ে তামিমের সঙ্গে জায়গা পাকা করে ফেলেছেন লিটন। আরেক ওপেনার সৌম্যকে তাই দেখা যাবে নতুন ভূমিকায়, খেলবেন লোয়ার মিডল অর্ডারে। সৌম্য সবসময় টপ অর্ডারে খেলেছে, কিন্তু এখন তাকে মিডল অর্ডারে ফিনিশারের ভূমিকা দেখতে চাই। 6 কিংবা 7 নম্বর পজিশনে খেলা কঠিন। কখনো কখনো ওভারে 10 করে রান তুলতে হবে, কখনো 50 রানে 5 উইকেট হারানোর পর ক্রিজে আসতে হবে। ওকে সময় দিতে হবে। স্কোয়াডে এখন থেকে নিয়মিত 3 পেসার খেলানোর পরিকল্পনার কথাও জানান টাইগার হেড কোচ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ওয়ানডে সিরিজের আগে পুরো স্কোয়াড নিয়ে প্রথমবারের মতো মিরপুরের সেন্টার উইকেটে অনুশীলন করেছে বাংলাদেশ দল। কোয়ারেন্টিন শেষে টাইগারদের অনুশীলনে ছিলেন নতুন ব্যাটিং কোচ জন লুইস। শঙ্কা থাকলেও চোট কাটিয়ে বোলিং শুরু করেছেন তাসকিন আহমেদ। দলের 6 পেসারকে নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সামনে রেখে টাইগারদের অনুশীলন চলছে 10 জানুয়ারি থেকে। তবে চূড়ান্ত স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে এই প্রথম অনুশীলন। কোয়ারেন্টিন বিধিনিষেধের জন্য গেল কদিন মাঠে থাকতে পারেননি নতুন ব্যাটিং কোচ জন লুইস ও পেস বোলিং কোচ ওটিস গিবসন। বিকেএসপিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে থাকলেও অনুশীলন পর্বে এই প্রথম ব্রিটিশ কোচরা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই 2023 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চান কোচ রাসেল ডমিঙ্গো। কথায় যেমন স্পষ্ট, তেমনি তার ছাপ অনুশীলনেও।
ডান ও বাহাতি পেস, অফ স্পিন আর লেফট আর্ম অর্থোডক্স, এই 4 ধরনের বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, সৌম্যরা, যেদিকে তীক্ষ্ণ দৃষ্টি ছিল ব্যাটিং কোচ জন লুইসের। ক্যারিবিয়ান সিরিজে ব্যাটিং অর্ডারে প্রমোশন হয়েছে নাজমুল শান্তর, যেখানে অধিনায়ক তামিমেরও পূর্ণ সমর্থন পাচ্ছেন এই ব্যাটার। টপ অর্ডারের সঙ্গীদের নিয়ে এখন থেকেই পরিকল্পনা আঁটছেন তামিম। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে তার একটা ধারণাও পাওয়া গেছে অনুশীলন সেশন থেকে। তামিম, লিটন, শান্তদের পর লম্বা সময় নেটে ব্যাটিং করেন সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, সৌম্যরা। টাইগার কোচ বলেই দিয়েছেন ক্যারিবিয়ান সিরিজে খেলাবেন 3 পেসার, কিন্তু স্কোয়াডে আছে 6 জন। পেস অ্যাটাকে নেতৃত্বে থাকবেন মুস্তাফিজুর রহমান। ওটিস গিবসনের বাড়তি মনোযোগ ছিল ফিসকে নিয়ে। বোলিং শুরু করেছেন তাসকিনও। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন 2 পেসার শরীফুল ও হাসান মাহমুদ। অনুশীলনে হাসানকে নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন গিবসন। শর্ট বলে দুর্বলতা আছে ব্যাটসম্যানদের। ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘদেহী পেসাররা নিশ্চিতভাবেই সেই অস্ত্র ব্যবহার করবেন। টাইগার ব্যাটসম্যানদের অভ্যস্ত করতে শর্ট বল করেছেন পেসাররা। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দিবারাত্রির হলেও খেলা শুরু সকাল 11:30টায়। ম্যাচের সিংহভাগ দিনের আলোতে হলেও ফ্লাড লাইটে অনুশীলন করেছেন সাকিব, তামিমরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। যুব দলের সতীর্থরা এরই মধ্যে সুযোগ পেয়েছেন জাতীয় দলে, তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই। বরং এখনও নিজেকে সর্বোচ্চ পর্যায়ে নিতে পারেননি বলেই সুযোগ হয়নি, এমন মন্তব্য করেছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। নিজের ব্যাটিংয়ের আরও উন্নতি করতে চান তিনি। সেজন্য বিসিবির এইচপি ক্যাম্পকে দেখছেন বেশ গুরুত্ব দিয়ে। মঞ্জিদ আলম শিমুলের ছবিতে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। বয়সভিত্তিক পর্যায়ে প্রতিভার ঝলক দেখিয়েও ঝরে পড়া ক্রিকেটারের সংখ্যাটা নেহায়েত কম নয়। সঠিক দিক নির্দেশনার অভাব যার অন্যতম কারণ। তবে গত বছর যুব বিশ্বকাপজয়ী দলটাকে নিয়ে বিসিবির আছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যার প্রতিফলন দেখা গেছে হাই পারফরমেন্স ইউনিটে। যুব বিশ্বকাপজয়ী দলের 12 ক্রিকেটার ছিলেন সেই দলে। জাতীয় দলের রাডারেও আছেন অনেকেই। পারভেজ ইমন, শরীফুলরা এইচপি হয়েই জাতীয় দলের পথে এসেছেন। এইচপিতে তাদের সঙ্গে ছিলেন তৌহিদ হৃদয়ও। প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-20তে ছিল তার গড়পড়তা পারফরমেন্স। যুব দলে তার সতীর্থরা এখন জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর অপেক্ষায়। তবে হৃদয় যেন পথহারা, যদিও এ নিয়ে কোনো আক্ষেপ নেই, বরং নিজেকে যোগ্য করে গড়ে তুলতেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি এখনো ন্যাশনাল টিমে খেলার মতো প্লেয়ার হইনি, তো আমার এখনো অনেক কিছু স্কিল বলেন, অনেক কিছু ডেভেলপ করার জায়গা আছে, আরও নিজেকে অনেক প্রিপেয়ার করার জায়গা আছে। তো আমি চেষ্টা করি যদি কখনো ওইরকম ভালো পারফর্ম করতে পারি, নিজেকে প্রিপেয়ার করতে পারি, স্কিলফুল প্লেয়ার হতে পারি, আর যদি ওই জায়গায় খেলার মতো কোয়ালিটি ব্যাটসম্যান হতে পারি, তাহলে ইনশাল্লাহ ওই ড্রিম করবো। অবশ্যই আমার ড্রিম আছে, কিন্তু আমি এখন যে অবস্থায় আছি আমি মনে করি আমার আরও অনেক কিছু ভালো করার জায়গা আছে। এইসব জায়গা নিয়ে আমি ফোকাস করতেছি। গেল কবছর ধরেই এইচপি ইউনিটের কার্যক্রমে জোর দিয়েছে বিসিবি। আগামী মাসে আবার শুরু হবে এইচপি ইউনিট। আছে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজও। তাই হৃদয়ের পূর্ণ মনোযোগ এখন ক্যাম্প আর সিরিজ নিয়ে। এইচপি ক্যাম্প এমন একটা ক্যাম্প, এই জায়গায় প্রত্যেকটা প্লেয়ার কীভাবে তাদের স্কিল, তাদের সব কিছু ফিটনেস থেকে শুরু করে ডেভেলপ করার একটা জায়গা। এরকম অপরচুনিটি আসলে সবসময় আসে না। আমরা আসলে সব সময় ট্রাই করতেছি যখনই যে সুযোগগুলো পাবো কীভাবে ইউটিলাইজ করব এবং কীভাবে নিজেদের নেক্সট স্টেজে যে আরও নিজেদের ভালোভাবে হাইলাইটস করতে পারবো। আয়ারল্যান্ডের সঙ্গেই নেক্সট সিরিজ, ওটাতে ভালো করে আসলে আমাদের প্রত্যেকটা প্লেয়ারের পারফর্ম করার একটা জায়গা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের চূড়ান্ত স্কোয়াডে আছেন পেসার শরীফুল ইসলাম। যুব দলের সতীর্থকে শুভকামনা জানিয়েছেন হৃদয়। আমাদের 19 টিমের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট যে আমাদের টিমমেটটা ন্যাশনাল টিমে কল পাইছে। তো আমরা অবশ্যই তাদের জন্য সবসময় ওয়েলকাম যে তোমরা আরও ভালো করো, বেস্ট অফ লাক, ইনশাল্লাহ ওরা ভালো করো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশ উইন্ডিজ সিরিজ দিয়ে টিম বাংলাদেশে আবারও ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটে। তবে কোভিড যুগে বিষয়টি একেবারেই সহজ ছিল না বিসিবির জন্য। করোনার ক্রান্তিকালে যখন একের পর এক কর্মচারী ছাঁটাই কিংবা ক্রিকেটার কোচিং স্টাফদের বেতন কেটেছে অন্য দেশের বোর্ডগুলো, তখন বিসিবি ছিল উদার। বোর্ড কর্তারা বলছেন ক্রিকেটীয় পরিকল্পনায় এগিয়ে থাকার ফলেই হয়েছে এমনটা। মাহবুব রিমনের রিপোর্ট। 3 মোড়লে নাম নেই কারি কারি অর্থকরী। ধনী বোর্ডগুলোর তালিকাতেও নেই প্রথম দিকে অবস্থান। তারপরও কোভিডকালে যা করেছে বিসিবি অন্য দেশগুলোর কাছে তা যেন দৃষ্টান্ত। তখন বিশ্বজুড়ে করোনার তাণ্ডব, একের পর এক স্থগিত হতে লাগলো সব সিরিজ। মুখ সরিয়ে নিচ্ছিল স্পন্সরগুলো, ব্যয় সংকোচন নীতিতে হাঁটতে লাগলো তাবৎ ক্রিকেট দুনিয়া। নিউজিল্যান্ড ছাঁটাই করলো তাদের প্রধান নির্বাহী, বাদ যাননি কর্মচারীরাও।
বিশ্বের সবচাইতে প্রভাবশালী বোর্ড ভারত তো আরও এক কাঠি সরস। এ দফায় খড়গ নেমে আসলো কোচদের ওপরও। ক্রিকেটারদের বেতন ভাতা কমানো আর ছাঁটাইয়ের এই তালিকায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ কারা ছিল না। তবে এত সব প্রতিকূলতার মধ্যেও ভিন্ন পথে হেঁটেছে বিসিবি। ক্রিকেটারদের বেতন ভাতা কমানো তো দূরের কথা, সাবেক কোচ, ক্লাব, প্রথম শ্রেণীর ক্রিকেটার কিংবা বিপদে পড়া সবার পাশেই বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। বিসিবির পরিচালকরা বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর বোর্ডের উদারতার ফলেই সম্ভব হয়েছে এমনটা। আমরা সবসময় চেষ্টা করি প্লেয়ারদের পাশে থাকতে, এবং আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই আছেন, উনিও সবসময় খুব আন্তরিক। টাকা পয়সার ব্যাপারে উনি কিন্তু কোনো সময় নেগেটিভ ছিলেন, অলওয়েজ কিন্তু উনি পজিটিভ ছিলেন। আমরা যে জিনিসটা বিশ্বাস করি যে সবাই ভালো থাকলে আসলে সব কিছু ভালো হয়। এখানেই শেষ নয়, মাঠের বাইরের খেলাতেও মুনশিয়ানা দেখিয়েছে ক্রিকেট বোর্ড। লঙ্কানদের গড়িমসির দিয়েছে কড়া উত্তর। নানা জটিলতার পরেও উইন্ডিজদের বিপক্ষে নির্ধারিত সময়েই মাঠে ফিরিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। লাস্ট মোমেন্টে কিন্তু শ্রীলঙ্কার যে শর্তগুলো দিয়েছিল আপনার, সেটা যখন আমরা দেখলাম যে ব্যাপারটা নেগেটিভ দিয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট বললেন যে আমরা যেমন পারো ডোমেস্টিকটা শুরু করা। তবে কোভিডকালে বোর্ডের সামনে এখন বড় চ্যালেঞ্জ মাঠের খেলা নিয়মিত চালিয়ে যাওয়া। 313 দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনে ক্রিকেটীয় কোচ নীতি কিংবা কোভিডকালেও ক্রিকেটারদের পাশে থাকায় বিশ্বের অনেক ধনী বোর্ডকে টপকে লেটার মার্কস পেতেই পারে বিসিবি। তবে 2021-এর চ্যালেঞ্জ আর ওই ধেয়ে আসা বাউন্সারগুলোকে এবার সামলাতে হবে আপার কাটে। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে মাহবুব রিমন, সময় সংবাদ। জার্সি নিয়ে জটিলতার দাড়ি টানলেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। বললেন, ভুলক্রমেই 2 সেট জার্সি থেকে বাংলাদেশের নাম না থাকা জার্সিটাই ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিশ্চিত করলেন স্মারক জার্সি করা হবে আইসিসির পূর্ণ নিয়ম মেনেই। সঙ্গে নতুন অধিনায়ক তামিমের জন্য জানালেন শুভকামনা। মহান স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী রাঙাতে নানা উদ্যোগ ক্রিকেট বোর্ডের, যার শুরুটা বিশেষ স্মারক জার্সির মধ্য দিয়ে। তবে জার্সি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়ে বিসিবি। বিশেষ জার্সিতে স্পন্সরের নাম থাকলেও ছিল না বাংলাদেশের নাম। পরে বাধ্য হয়ে ঘন্টা দুয়েকের মধ্যে নতুন জার্সিও প্রকাশ করে বোর্ড। কেন জার্সি নিয়ে এত বিতর্ক, তার ব্যাখ্যা দিলেন ক্রিকেট বোর্ডের এই পরিচালক। দুইটা জার্সি, যে জার্সিটা হয়তো দেওয়ার কথা ছিল সেটা শো করেছে, ডিজাইনের জন্য একটা রাখা ছিল। বাংলাদেশ তো ডেফিনেটলি থাকতেই হবে। আইসিসির একটা কোড দেওয়া আছে, প্রোটোকল আছে তাদের মধ্যে, তাদের ক্লোদিংয়ের উপরে সাইজটা কত বড় হবে সব কিছু ওইটা কিন্তু দেওয়া আছে। তো আমরা এর বাইরেও কিন্তু যেতে পারবো না। তো বাংলাদেশটা ছোট কি বড় হয়ে গেছে এটা কিন্তু আমরা ডেফিনেটলি আমরা এটা দেখব, যদি সত্যি ওরকম কিছু হয়ে থাকে আমরা এটা ঠিক করে নিব। এর আগেও ওয়ানডে দলের নেতৃত্ব দিয়েছিলেন তামিম ইকবাল, তবে সেটা ছিল ভারপ্রাপ্ত হিসেবে। এবার তামিমের ভূমিকা মূল অধিনায়ক। টাইগারদের নতুন এই কাপ্তানের জন্য শুভকামনা জানাতেও ভুললেন না জালাল ইউনুস। তামিম ইজ এ এক্সপিরিয়েন্স একজন ক্রিকেটার, অনেকদিন ধরে ক্রিকেট খেলছে, আগেও ক্যাপ্টেন্সি করেছে সে। ডেফিনেটলি আমরা তার কাছে আশা করছি এতদিনে হি ইজ কোয়াইট এক্সপিরিয়েন্স একজন ক্রিকেটার, এবং সে ক্যাপ্টেন্সি করেছে। আমরা তার কাছ থেকে ডেফিনেটলি মাঠে সেইভাবে টিমকে লিড করবে, আমরা সেই ধরনের আমরা আশা করছি, এবং সাকসেসফুলি টুর্নামেন্টটা সিরিজটা শেষ করবে এটাও আমরা আশা করি। আর স্থগিত লঙ্কা সিরিজ নিয়েও এ মাসের মধ্যে সিদ্ধান্ত আসবে বলে আভাস দিলেন বিসিবির এই পরিচালক। কারণ আমাদের কাছে এফটিভি এখনো কনফার্ম হয় নাই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরও খবর। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে তারকা সমৃদ্ধ বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। একই মাঠে সন্ধ্যা 6টায় আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। জয় দিয়েই এবারের আসর শুরু করে বসুন্ধরা কিংস। নিজেদের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে 2-0 গোলে হারায় অস্কার ব্রুজেনের শিষ্যরা। এবার তাদের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। প্রতিপক্ষকে সমীহ করেই জয়রথ ধরে রাখার প্রত্যয় কিংসদের। দলের ফুটবলাররা রয়েছে দারুণ ছন্দে। জাতীয় দলের এক ঝাঁক তারকা ফুটবলারদের পাশাপাশি বিদেশিরা দলের প্রয়োজনে সেরাটা দিতে শতভাগ প্রস্তুত। অন্যদিকে প্রথম ম্যাচে আবাহনীর কাছে হারলেও এবার ঘুরে দাঁড়াতে চায় পুলিশ ফুটবল ক্লাব। এদিকে দিনের আরেক ম্যাচে আবাহনীর বিপক্ষে লড়বে ব্রাদার্স ইউনিয়ন। জয় দিয়েই মিশন শুরু করে ঢাকা আবাহনী। ইতিবাচক ফুটবল উপহার দিয়ে ম্যাচ বাই ম্যাচ জিততে চায় আকাশ নীলরা। অন্যদিকে গেল ম্যাচে শেখ রাসেলের কাছে 2-1 গোলে হেরে যায় ব্রাদার্স। হারের তিক্ততা ভুলে এবার দলগত পারফরমেন্স করেই জয়ের লক্ষ্য গোপীবাগের দলটির।
প্রতি বছর নিয়মিতভাবে জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলেও বেরিয়ে আসছে না চমক দেখানো কোনো অ্যাথলিট। ঘুরে ফিরে পদক জিতছেন পুরনোরাই, তারাই আবার আন্তর্জাতিক আসরে গিয়ে মুখ থুবড়ে পড়ছেন। ফেডারেশন বলছে পুরনোদের নিয়ে বিশ্ব মঞ্চে আর ভালো করা সম্ভব না, খোঁজ করা হচ্ছে নতুনদের। তবে অ্যাথলিটদের দাবি স্পোর্টস সায়েন্সের চর্চা না করতে থাকায় উন্নতি করতে পারছে না তারা। শিরিনার জহিরের এই উদযাপন জাতীয় অ্যাথলেটিক্সের নিয়মিত চিত্র। ইভেন্ট ভেদে তাদের মাঝে চলে আসেন ইসমাইল, ঘুরে ফিরে তারাই নিয়ে যান সোনালী পদকখানা। কিন্তু আন্তর্জাতিক ইভেন্টে এই পদকের খোঁজে গিয়ে তারা ব্যর্থ হন বারংবার। অ্যাথলিটদের দীর্ঘদিনের অজুহাত হ্যান্ড টাইমিং, সেখানেই যে বছরের পর বছর রেকর্ডের জন্ম দিয়েছেন তারা তা নয়। একই সঙ্গে টাইমিংয়ের ক্ষেত্রে চোখে পড়েনি উন্নতির গ্রাফটাও। এবার তাদের ফাইন্ডিংস দেশে স্পোর্টস সায়েন্স মেনে অনুশীলনের চর্চা না থাকা। টাইমিং যে খুব খারাপ হচ্ছে সেটা না, ডে বাই ডে আমাদের ইমপ্রুভ হচ্ছে। আরও ভালো করতে গেলে যেমন ভালো পারফরমেন্স হচ্ছে, এর থেকে বেটার কিছু করতে গেলে এর থেকে বেটারভাবে পরিচর্যা করতে হবে। পরিচর্যা আরও একটু ভালো করে করলে হয়তো বা আরও একটু ভালো করা সম্ভব। আর আমি নিজেই বলতে পারবো না যে আমার ভিতরে আরও কি আছে, এটি যদি সায়েন্সকে কাজে লাগানো যায় তাহলে আরও বেশি ভালো। আমি আমার টাইমের সাথে ফাইট করি, আসলে কে আমার সাথে দৌড়াচ্ছে বা কে পিছনে দৌড়াচ্ছে এগুলো আমি আসলে টার্গেট করি না। আমি আমার টাইমের সাথে টার্গেট করে আমি দৌড়াই, বিকজ আমার টার্গেট হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে যেন আমি ভালো কিছু করতে পারি। ইভেন্ট আয়োজনের দিক থেকে বাহবা পেতেই পারে অ্যাথলেটিক্স ফেডারেশন, কিন্তু তাদের এই দায়সারা কাজ প্রভাব ফেলতে পারে না আন্তর্জাতিক অঙ্গনে। সাধারণ সম্পাদকের দাবি, কাজ হচ্ছে তৃণমূলে, ফল পাওয়া যাবে বছর দুয়েকের মধ্যে নতুনদের নিয়ে। আমি নতুন সন্ধান করছি। আমরা যেভাবে গ্রাসরুট লেভেলে নার্সিং করছি বা আমরা হান্টিং করছি, এটা চিরে আপনারা নতুন মুখ দেখতে পাবেন। কারণ যদি শুধু ঢাকায় বসে বা সংস্থাকে নিয়েই যদি আপনি প্রতিযোগিতা করেন, তাহলে এইভাবে একই খেলোয়াড় কিন্তু বারবার আসবে। আর যদি আপনি ট্যালেন্ট হান্টিংয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ করেন, তাহলে প্রতি বছরই নতুন মুখ বের হয়ে আসবে। এ কথাতেই বা ভরসা কিসে? কারণ জুনিয়র মিটেও চোখে পড়েনি এক্সট্রা অর্ডিনারি কেউ। প্রতিভা পেলেও সঠিক পরিচর্যার বিষয়টা না হয় বাদই থাক। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন প্রতিযোগিতা। উৎসব মুখর পরিবেশে ভিন্নধর্মী এ আয়োজনে অংশ নিয়ে ইতিহাসের সাক্ষী হতে পেরে খুশি অংশগ্রহণকারীরা। এমন আয়োজন বঙ্গবন্ধুকে স্মরণ করার পাশাপাশি সুস্থ দেহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সকাল থেকে শত শত নারী পুরুষ আর শিশুরা আসতে থাকেন শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে। উদ্দেশ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভিন্নধর্মী এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেয়া। শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম থেকে কিশোরগঞ্জ তারাইল সড়কের নীলগঞ্জ বাজার সেতু পর্যন্ত রাস্তায় ৪২ কিলোমিটার, ২০ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে পেরে খুশি দৌড়বিদরা। হাজার হাজার ছেলে মেয়ে মানুষ সবাই একসাথে ম্যারাথনে অংশগ্রহণ করেছে। কিশোরগঞ্জে প্রথম এরকম করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়োজনকারীদের অসংখ্য ধন্যবাদ। এরকম একটা সুযোগ আমরা পাইছি, অনেক ভালো লাগতেছে। রেড ক্রিসেন্ট সোসাইটির কিশোরগঞ্জ ইউনিট ৪০ জনেরও বেশি সদস্য এখানে কাজ করছি। এ সময় অংশগ্রহণকারীদের নিরাপত্তায় পুরো রাস্তায় ছিল অ্যাম্বুলেন্স, পুলিশ ও স্বেচ্ছাসেবক দল। মূলত বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসন যৌথভাবে এর আয়োজন করে। এদিন গরিব ও এতিম শিশুদের মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে বিতরণ করা হয় শীত বস্ত্রসহ খাবার সামগ্রী। জাতির পিতার যে স্মৃতি এবং জাতির পিতা যে আমাদেরকে একটি দেশ দিয়েছেন, সেই স্মৃতির উদ্দেশ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর এই আয়োজন। সিকিউরিটি রয়েছে, আমরা এই ব্যাপারে যে পুলিশ এছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কাজ করে যাচ্ছে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। ম্যারাথনের সাথে সাথে যারা গরিব অসহায় দুস্থ আছে তাদের জন্য আমরা ত্রাণ, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ, যেখানে রেশন, একটা ফ্যামিলির জন্য সবকিছু আছে, সাথে আমরা কম্বলও দিচ্ছি। খেলাধুলার এমন আয়োজনের মাধ্যমে সুস্থ শরীর গঠন ও মানসিক সুস্থতা বাড়বে বলে মনে করেন জেলা ক্রীড়া অফিসার। ভবিষ্যতেও যেন এই ধরনের প্রোগ্রামগুলো অব্যাহত থাকে সেই চেষ্টা থাকবে এবং মানুষের যে খেলাধুলার মাধ্যমে এই ম্যারাথন যে উপকারী, সেই তথ্যটুকু আমরা হয়তো তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। কিশোরগঞ্জ জেলা সদর ছাড়াও ১৩টি উপজেলায় একযোগে শুরু হয় ডিজিটাল ম্যারাথন। এতে অংশ নেয় ১১,০০০-এরও বেশি মানুষ। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ভোরের সময় শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
মশার দাপটে অতিষ্ঠ নগরবাসী, কাজে আসছে না কোনো উদ্যোগী, ধ্বংস করতে হবে কিউলেক্স মশার প্রজনন ক্ষেত্র, খালবিল নর্দমা। কালই দেশে আসছে ভারতের উপহার 20 লাখ ডোজ ভ্যাকসিন। দরিদ্র দেশগুলো টিকার নাগালের বাইরে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ। করোনায় আকাশপথে যাত্রী কমলেও কার্গো ফ্লাইটের কদর। বিভিন্ন বন্দরে জাহাজ জোটের কারণে ঝুঁকছেন ব্যবসায়ীরা। পণ্যবাহী ফ্লাইট পরিবহনে বাড়ছে আগ্রহ। এ ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।